কেবল শুরু হয়েছে না? ওকে। হুম। ঠিক আছে। তো আমি মেইনলি হলাম ত্রিপলির মানুষজন, ঠিক আছে, মানে ইলেকট্রিক্যাল নিয়ে কাজবাজ করি। আমাদের ইঞ্জিনিয়ারিং এ আসলে ত্রিপলি নিয়ে কাজবাজ করি অনেক কিছু। তো তোমাদের জাস্ট ছোট্ট একটা জিনিস শিখাবো আজকে, সেটা হলো রেজিস্ট্যান্স। ওকে। তো আজকের মেইন ক্লাসটাই হলো আসলে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বা রোধ, এই জিনিসটা আসলে কি? তোমরা এই যে কিছুদিন আগে বাংলাদেশে বিশাল বড় একটা আন্দোলন হইলো, শুনছো না? তো তখন দেখছো যে রেজিস্ট্যান্স তৈরি করে সব জায়গাতে, মানে কি বাধা তৈরি করে, তাই না? বিভিন্ন জায়গাতে মানুষজন রেজিস্ট্যান্স তৈরি করছে, দেখবা কিন্তু এই ওয়ার্ডটা বেশ ভালোই ইউজ হয়েছে তোমার এই আন্দোলনের সময়, যে আমাদেরকে একটা রেজিস্ট্যান্স তৈরি করতে হবে, অমুক জায়গাতে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, এরকম কিন্তু অনেক শব্দ তোমরা শুনে থাকবা। তো রেজিস্ট্যান্স মানে হলো বাধা। সোজা বাংলা কথায় রেজিস্ট্যান্স মানে হলো বাধা। তুমি বিভিন্ন জায়গাতে ওয়ালাইকুম আসসালাম। না, আজকের ক্লাসের জন্য আগের ক্লাস না করলেও হবে, তুমি জাস্ট যদি এইটুকু জানো যে আই ইকুয়াল টু ভি বাই আর, তাইলেই হবে। ঠিক আছে, আই ইকুয়াল টু ভি বাই আর, এইটুকু তো জানি আশা করি সবাই, তাই না? এইটুকু যদি জানো তাইলে আর তোমার আগের ক্লাস করতে হবে না, এই ক্লাস থেকে আমরা বাকিটুকু বুঝবো ইনশাল্লাহ, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আগের কোনো ক্লাস করার দরকার নেই, এইটুকু থেকে আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। ওকে, ফাইন। তাইলে এখন আশা করি সবাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাই না? এখন বোর্ডটা আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাইলে আমি ক্লাসটা শুরু করতেছি। তো যে কথা বলতেছিলাম, যে গল্পটা বলতেছিলাম, যে রেজিস্ট্যান্স জিনিসটা কি। তো তোমরা অনেকেই শুনে থাকবা যে রেজিস্ট্যান্স মানে বিভিন্ন জায়গাতে রেজিস্ট্যান্স তৈরি করছে বা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, এরকম কিন্তু বলা হয়ে থাকে, তাই না? তার মানে কি বাধা তৈরি করছে বা বাধা দিতেছে, এরকম একটা ব্যাপার। এই যে আন্দোলনের সময় বিভিন্ন জায়গাতে বাধা দিছে, পুলিশও একবার রেজিস্ট্যান্স তৈরি করছে, আবার ছাত্ররাও রেজিস্ট্যান্স তৈরি করছে, এরকম কিন্তু হয়েছে, তাই না? তাহলে রেজিস্ট্যান্স মানে হলো অ্যাকচুয়ালি বাধা। বাধাটা বিভিন্ন জায়গাতে হইতে পারে। যেমন কিরকম হইতে পারে, একটা পাইপ থেকে পানি যাচ্ছে, ঠিক আছে, তুমি কি করলা, এরকম হইতো না যে বাচ্চারা কি করে, একটা পাইপের মধ্যে থেকে পানি যাচ্ছে, এখানে ধরো পা দিয়ে চেপে ধরলো, তাহলে কি হয়ে যায়, পানিটা কিন্তু আটকা পড়ে যায় এখানে, তাই তো? এটা কিন্তু আমরা দেখি যে বাচ্চারা কি করে, বা তুমিও হয়তো অনেক সময় করছো, যে একটা পাইপ থেকে পানি যাচ্ছে, তুমি পাইপের উপরে পাড়া দিয়ে রাখছো, তখন কি হয়, তখন এইখানে দেখবা যে প্রেসার ক্রিয়েট হইতেছে, এবং পাইপ অনেক সময় যদি একটু চিকন পাইপ হয় বা পাতলা পাইপ হয়, তখন এটা ফেটে যায়। ঠিক আছে, এখানেই ফেটে যেতে পারে, কারণ এখানে অনেক বেশি প্রেসার তৈরি হয়, যদি তোমার এখানে পানির ফ্লোটা অনেক বেশি থাকে, নর্মালি এরকম তো হয়, তাই না? আমরা একটু আগে কাহিনী ঠাহিনী দিয়ে তারপরে শুরু করতে চাই। তো রেজিস্ট্যান্স আসলে কি করে? আমরা যে আজকে রোধটা পড়বো বা রেজিস্ট্যান্সটা পড়বো, সেটা হলো যে তোমার একটা তড়িৎবাহী তার। তড়িৎবাহী তার বলতে কি, একটা চল তড়িৎ। তাহলে ধরো এটা আমার একটা তার, তারের ভেতরের জিনিসটা আমরা দেখতে পাইতেছি এখানে। তাহলে এখানে কি হয়, ইলেকট্রন যায়, তাই না? এই যে তারের মধ্যে থেকে কি যাবে, ইলেকট্রন যাবে। তাইলে অ্যাকচুয়ালি চলতড়িৎ মানেই তো আমাদের ইলেকট্রনের চলাচল। তাহলে যে অনেকগুলো ইলেকট্রন ওরা কি করতেছে, চলাচল করতেছে বা মুভ করতেছে, এই যে এরকম। তো সবসময় যে ওরা একমুখী ভাবে চলাচল করে, ব্যাপারটা কিন্তু এরকম না। জাস্ট আমরা সিম্পল ভাবে বোঝানোর জন্য বোঝাইতেছি যে ইলেকট্রন এই পাশ থেকে এই পাশের দিকে যাচ্ছে, বাট সবসময় যে ওরা একই ডিরেকশনে, যে ওদের ডিরেকশনটা একদিকেই থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ ইলেকট্রন হলো ছোটাছুটি করতে থাকে, ঠিক আছে, বিভিন্ন দিকে যাইতে পারে ইলেকট্রন, সবসময় যে একদিকে ফলো হয় এরকম না। কিছু ইলেকট্রন আছে একটু এলোমেলো ভাবে ছোটাছুটি করতে পারে, কিছু ইলেকট্রন আছে সরাসরি যাইতে পারে। ওকে। বাট মেজরিটির ইলেকট্রন গুলা বা সবাই দলবদ্ধ ভাবে একই ডিরেকশনে বা একটা দিকেই যায়। ওকে। তাইলে দেখো এখন এই ইলেকট্রন গুলাকে বাধা দেওয়ার মতো আসলে কি আছে এখানে, বা ইলেকট্রন গুলা কিভাবে বাধা পাইতে পারে? ও তো একটা জায়গা থেকে যাইতেছে, তাইলে ওই যে একটা ম্যাটেরিয়ালের মধ্যে থেকে যাইতেছে, বা একটা উপাদানের মধ্যে থেকে যাইতেছে, বা একটা পরিবাহীর মধ্যে থেকে যাইতেছে, বা একটা মেটাল, তাই না? মেটাল মানে কি, পরিবাহী না? বা ধাতব পরিবাহী বলতে পারি আমরা। তাহলে একটা ধাতব পরিবাহীর মধ্যে থেকে যখন ইলেকট্রন চলাচল করে, তখন ওই পরিবাহীর একটা ইন্টারনাল ধর্ম থেকেই কি করে, ভিতরে ইলেকট্রন গুলা বাধা পায়। ঠিক আছে, এই বাধাটা কিন্তু তুমি বাইরে থেকেও দিতে পারো। কিভাবে? বাইরে থেকে দেওয়ারও কিন্তু অনেক ধরনের তোমার স্কোপ আছে। যেমন ধরো তুমি এখানে কি করলা, এই যে তারটা ছিল, এখান থেকে তো ইলেকট্রন যাচ্ছিল, তুমি কি করলা, এখানে তাপমাত্রা বাড়াইয়া দিলা। ঠিক আছে, এই যে ধরো নিজে তুমি আগুন জ্বালাই দিলা, তাইলে কি হবে? তাইলে এখানে তাপমাত্রা বাইরে যাবে না? তাহলে যদি তাপমাত্রা বাইরে যায়, তখন কি আমরা কি জানি, যে কোনো একটা বস্তুর মধ্যে যদি তুমি তাপমাত্রা বাড়াই দাও, তাহলে ওর গতিশক্তি বাইরে যায় না? তাইলে ধরো এই যে ইলেকট্রন গুলা ছিল, ওর আগে যে গতিশক্তি ছিল, এখন তুমি তাপ বা শক্তি দেওয়ার ফলে কি হলো, ওর গতিশক্তি বাইরে যাবে না? বা ওই যে ম্যাটেরিয়ালটা ছিল, তার উপাদানের গতিশক্তি বাইরে যাবে না? এভাবে বলতে পারো। বা অণুপরমাণু গুলার গতিশক্তিও তো বেড়ে যাবে, অ্যাকচুয়ালি ইলেকট্রনের গতিশক্তি গুলা বেড়ে যাওয়ার ফলেই তোমার অণুপরমাণু গুলার গতিশক্তি বাইরে যায়। এবং তখন আমরা বলতে পারি যে ওই পদার্থটা উত্তপ্ত হয়েছে, বা তাপ শক্তিটা তোমার ওইখানে অ্যাকচুয়ালি গতিশক্তিতেও কনভার্ট হয়েছে। ওকে। ওই যে ইলেকট্রনের গতিশক্তিতে কনভার্ট হয়েছে। তো তখন আসলে কি করে, তখন ধরে নিলাম আমরা যে আগে নর্মাল ভাবে এই যে চলাচল করতেছিল ইলেকট্রন গুলা, বাট যখন আমরা এখানে তাপ প্রয়োগ করছি বাইরে থেকে, কিন্তু এটা কিন্তু ম্যাটেরিয়ালের মধ্যে না, বাইরে থেকে যখন আমরা তাপ প্রয়োগ করছি, আচ্ছা মুছে গেছে এখানে না,
তো বাইরে থেকে যখন আমরা তাপ প্রয়োগ করছি তখন কি হয়েছে, তখন ইলেকট্রন গুলা কিন্তু আরো এলোমেলো ভাবে ছোটাছুটি করতে থাকবে। আগে ধরো ওরা যে একটা ডিরেকশনে যাচ্ছিল, বাট এখন কি হবে, এখন কিন্তু ওরা আরো এলোমেলো ভাবে ছোটাছুটি করবে, মানে দেয়ালের গায়ে আরো বেশি লাগবে। তখন কিন্তু আরো বাধা বেশি পাবে, মানে রেজিস্ট্যান্স আরো বেশি ক্রিয়েট হবে। ওকে, তাহলে দেখো একটা ম্যাটেরিয়াল নিজে ভেতর থেকেই একটা বাধা দিচ্ছে, আবার তুমি কিন্তু চাইলে বাইরে থেকেও ওকে বাধা দিতে পারো। ঠিক আছে, তাহলে সিম্পল ভাবে আমরা যদি একটু এই জিনিসটার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে এখানে আসলে ব্যাপারটা কি হইতেছে। একটা তারের মধ্যে থেকে যে পরিমাণ কারেন্ট যায় সেই কারেন্টকে আমরা বলি আই, বা তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, এরকম হয় তাই না? তার মানে একটা তড়িৎবাহী তারের দুই প্রান্তের যে বিভব পার্থক্যটা, এই যে এই একটা তার, এই দুই প্রান্তের মধ্যে থেকে যে বিভব পার্থক্যটা সেটা হলো ভি, এন্ড এইটার যে রেজিস্ট্যান্সটা তারের মধ্যে, টোটাল তারটুকুর মধ্যে যে রেজিস্ট্যান্স সেটা যদি আর হয়, তাহলে আমার কতটুকু কারেন্ট প্রবাহিত হবে সেটা হলো আই ইকুয়াল টু ভি বাই আর, তাই না? হ্যাঁ, এটা ক্লাস 9-10 পড়ে আসছে। এই আমাদের জিম ভাইও জানে এটা, দেখছো? thank you, thank জিম you. ভাই বলতেছে এটা পারি। এককালে ফিজিক্স পড়েছিলাম, হ্যাঁ, এককালে তাই না? পড়ছে, এখনো জানে জিম ভাই। ট্রিপলি কোর্স তো ছিলই নাকি? হুম, যাক, ট্রিপলি জিম ভাই পড়ে আসছে দেখে ভালো লাগলো। এই ছবি কি মানে বাইরে থেকে কিছুটা করতেছে? হ্যাঁ, এই যে দেখেন ভাই কি করতেছে, এই যে দেখো, এইটা হলো জিম ভাই, ঠিক আছে? এই জিম ভাই এসে কিন্তু আমার ক্লাসে বাধা দিতেছে। তাহলে এই যে এই ওহম কি করতেছে, কারেন্টকে যাইতে দিতেছে না। একটা টুপি দরকার না, টুপি পরলে পুরো সেম টু সেম লাগে। এই যে চেহারাও মিলে গেছে, আসলে আর এটা চেহারাও কে, মিলে এটা গেছে। কে? এটা হচ্ছে তুই, মানে এটা কেডা? এইটা হলাম আমি, আপনি আমাকে বাধা দিতেছেন। তাহলে এটাকে রাতের ভেতরে দেখা দিচ্ছে Yes. যে নে ক্লাসটা নে। হ্যাঁ, তো দেখো এই যে জিম ভাই কিন্তু আমাদের ক্লাসে বাধা দিল, তার মানে রেজিস্ট্যান্সটা হলো আসলে জিম ভাই এখানে। এবার সবাই পারবো, হ্যাঁ, আমি আজকে আসলে শিওর বোঝা যাবে এখানে। ঠিক আছে, তো দেখো এখানে কি করে, কারেন্টকে বা এই যে চলাচল করতেছে কি কারেন্ট বা অ্যাম্পিয়ার, তাহলে যে কারেন্টকে অ্যাকচুয়ালি বাধা দেয় হলো রেজিস্ট্যান্স ওহম। ওকে, তাহলে এই যে দেখো রেজিস্ট্যান্স থেকে কি করতেছে, কারেন্টকে বাধা দিচ্ছে। আর তোমাকে এই যে পেছন থেকে ধাক্কাচ্ছে কে, বা তোমাকে যাইতে প্রলুব্ধ করতেছে কে বা উদ্বুদ্ধ করতেছে কে, এটা হলো ভোল্ট। মানে তোমার ভোল্টেজ যত বেশি হবে, তোমার কারেন্ট যাওয়ার প্রবণতা তত বেড়ে যাবে, বা কারেন্ট যাইতে তত বেশি শক্তি পাবে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি সামনের দিকে যাই। ওকে, যেমন রাতুল ভাই যদি আমাকে এসে বলে তুমি ক্লাসটা নিয়ে নাও, তাহলে আমার ক্লাসটা নিতে হবে, ব্যাপারটা হলো এরকম। তো এই যে ভোল্টেজটা হলো তোমার এই যে কারেন্টকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, বাট রেজিস্ট্যান্সটা হলো বাধা দিচ্ছে। সিম্পল ভাবে হলো এই জিনিসটাই হলো আমাদের রোধ বা রেজিস্ট্যান্স। ওকে, তাহলে বলো রেজিস্ট্যান্স ব্যাপারটা বুঝতে পারছি কিনা, বা এটুকু কারো কোনো ঝামেলা আছে কিনা? ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা রেজিস্ট্যান্স ব্যাপারটা বুঝলাম আশা করি। এখন আসি আমরা এই যে রোধের মান, সেটা আসলে কিভাবে বের করা যায়। তো শুরুতেই আসি আমরা যে এতক্ষণ পরিবাহী নিয়ে কথাবার্তা বললাম। তো পরিবাহী তো এক এক রকমের হইতে পারে। ধরো আমরা যে নর্মালি তার গুলা ইউজ করি, আমরা কি কপারের তার ইউজ করি, তাই না? কপারের তার, এই যে লেখা দেখবা যে সবগুলা বিশুদ্ধ কপারের তার এরকম বলে, বা 99% কপারের তার এরকম বলে, সাথে 1% অ্যালুমিনিয়াম হইতে পারে বা অন্য কোনো আহ উপাদান আর কি যুক্ত করে দেয়। ঠিক আছে, তাহলে এইরকম যদি একটা পরিবাহী হয়, এবং ধরে নিলাম এই যে পরিবাহীটার প্রস্থচ্ছেদ, মানে একটা তারের তো একটা ক্ষেত্রফল থাকবে, তুমি যত চিকন তারই নাও না কেন এটা কিন্তু ক্ষেত্রফল থাকে। এর চেয়ে মোটা তারও আছে, তার ক্ষেত্রফল কি আরেকটু বেশি হয়। তাহলে এই যে পরিবাহীর যে তারটা নিলাম, সেই তারের যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, এই যে অংশটুকু বা এটার যে ক্ষেত্রফল, সেটাকে আমরা ধরলাম এ। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটুকু ধরলাম এ, এবং এই যে তারটুকু, সেই তারটুকুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এল। এল পরিমাণ হলো এটার দৈর্ঘ্য। ওকে, এটুকু ব্যাপার বুঝতে পারছি আশা করি। এখন এই তারের যে উপাদান, সেই উপাদানের একটা আপেক্ষিক রোধ থাকবে একটা নির্দিষ্ট টেম্পারেচারে। ওকে, টেম্পারেচারটা চেঞ্জ হলে আবার তোমার আপেক্ষিক রোধটাও চেঞ্জ হতে পারে। তো ধরে নিলাম আমরা এখানে টি টেম্পারেচারে এইটার আপেক্ষিক রোধের মানটা হলো রো। ওকে, তাহলে দেখো মোটামুটি কিন্তু সবকিছু ফিক্সড এইখানে। এখানে সবকিছু ফিক্সড বলতে কি, এই তারটার তো তোমার ক্ষেত্রফলটা চেঞ্জ হচ্ছে না। আমরা যদি আরেকটু চিকন একটা তার নিতাম, ওইটার ক্ষেত্রফল একটু চেঞ্জ হতো, বেশ ভালো কথা। ঠিক আছে, কিন্তু এই তারের জন্য তার ক্ষেত্রফল চেঞ্জ হইতেছে না। এই তারের জন্য দৈর্ঘ্যটাও ফিক্সড, ক্ষেত্রফলটাও ফিক্সড, আপেক্ষিক রোধের মানটাও ফিক্সড, অ্যাজ তোমার টেম্পারেচারটা ফিক্সড, তাই না? তাহলে টেম্পারেচারটা যেহেতু ফিক্সড, তাহলে আপেক্ষিক রোধের মানটা তো ফিক্সড, আর এই তারের জন্য ক্ষেত্রফল আর দৈর্ঘ্যটাও ফিক্সড, এইটুকু ফেলতে পারছি। আবার এই তারের জন্য কি দেখো, এই তারটা আরেকটু ছোট, এইটার ধরো দৈর্ঘ্য দিলাম L1, এর ক্ষেত্রফল দিলাম ধরো A1। ওকে, এটার ক্ষেত্রফল দিলাম ধরো A1। আর এই তারটা, আর এই তারটাও ধরো সেম উপাদানের, এইটাও তামার তার, এইটাও তামার তার, তাহলে কি হবে, সেম টেম্পারেচারের জন্য এটার আপেক্ষিক রোধটা কি হবে, রো, তাই না? তাহলে প্রথম তারের জন্য আমাদের যে রোধের মানটা হবে, যে এটার যে রোধের মান, সেটাকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি এইভাবে হয় যে আরটা হলো তোমার ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক এবং
তোমার কি হয় দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ তোমার দূরত্ব যত বাড়তে থাকবে বা দৈর্ঘ্য যত বাড়তে থাকবে তোমার কি হবে, আচ্ছা আমরা একটু পিছনে গিয়ে দেখি। এই যে দৈর্ঘ্য যত বাড়তে থাকবে বাধা কি হবে তত বাড়তে থাকবে না? কারণ এই যে বাধা মানে কি, তোমার এই যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স গুলা বা এই তারের মধ্যে থেকে বা উপাদানের ভেতর থেকেই তো রেজিস্ট্যান্স দিচ্ছে। তাহলে তোমার কি হবে, দৈর্ঘ্য যত বাড়তে থাকবে তোমার বাধা কি হবে ততই তো বাড়তে থাকবে। বাট জায়গা যদি বড় হইতো, এই যে দেখো কারেন্ট যাওয়ার জন্য জায়গাটা যদি বড় হইতো, এই যে এই জায়গাটা বড় বাট এই জায়গাটা কম, এই জায়গাটা কম বিধায় কি ওর বাধা বেশি, এই জায়গাটা বড় বিধায় কি ওর বাধা কম। তাহলে ক্ষেত্রফলটা যদি বেশি হয় তাহলে কি হয়, বাধাটা কমে যাবে না? তাহলে ক্ষেত্রফলের সাথে অ্যাকচুয়ালি আমাদের রোধের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এইভাবে লিখতে পারি, ক্ষেত্রফলের সাথে আমাদের রোধের যে সম্পর্কটা সেটা হলো ব্যস্তানুপাতিক 1/a। ওকে, ক্ষেত্রফলের সাথে আমাদের রোধের সম্পর্কটা হয় ব্যস্তানুপাতিক। বাট এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো ক্ষেত্রফলের সাথে আচ্ছা দৈর্ঘ্যের সাথে আবার রোধের সম্পর্কটা কি হয়, তাহলে সমানুপাতিক হয়, তাই না? যে দৈর্ঘ্যটা যতটুকু বাড়বে আমাদের রোধটা কি হবে তত বাড়বে। তাহলে দেখো এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা একত্রিত করি তাহলে সম্পর্কটা কিরকম হয়, আর সমানুপাতিক হয় এল ডিভাইড বাই এ, এরকম একটা সম্পর্ক হয়। এখন এখানে একটা ধ্রুবক লাগবে না? তাহলে এই যে ধ্রুবক মানটা সেটা আমাদের আসে রো, তাহলে আর ইকুয়াল টু আমরা বলতে পারি রো এল ডিভাইডেড বাই এ। ওকে, এই হলো আমাদের রেজিস্ট্যান্সের যে ফর্মুলাটা, সেটা আসে এইভাবে। তাহলে এই যে রো জিনিসটা কি সেটা যদি আমরা একটু বের করে দেখার চেষ্টা করি যে রো আসলে কি, এখানে এখানের যে ধ্রুবকটা সেই ধ্রুবকটা কিন্তু নির্দিষ্ট টেম্পারেচারে, সেটা আগেই বলে রাখছি যে নির্দিষ্ট টেম্পারেচারের জন্য তোমার নির্দিষ্ট উপাদানের রো এর মানটা ধ্রুবক থাকবে। এই হলো ব্যাপারটা। তাহলে এখান থেকে আসে দেখো রো এর মানটা কি, রো ইকুয়াল টু আসে আর এ ডিভাইডেড বাই এল, তাই না? এইরকম আসে। তাইলে দেখো আমাদের ক্ষেত্রফল যদি 1 হয় আর দৈর্ঘ্যটা যদি 1 হয় তাহলে তোমার একটা উপাদানের যে রোধ সেটাই কত হবে, রো হবে না? তাহলে দেখো এ ইকুয়াল টু যদি 1 হইতো, এ ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু 1, তাইলে এখানে কি বলতে পারতাম আমরা, তাহলে এখানে বলতে পারতাম যে রো বা আর ইকুয়াল টু বা রো ইকুয়াল টু কত, রো ইকুয়াল টু আর, তাই না? তাহলে দেখো একক ক্ষেত্রফল বা একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের যে রোধ, সেই রোধটাকে আমরা বলছি কি ওই তারের আপেক্ষিক রোধের মানের সমান। ওকে, তাহলে কথাটা ক্লিয়ার হলো কিনা? তাহলে তোমাকে যদি আমি কোশ্চেন করি যে ভাই আপেক্ষিক রোধ কাকে বলে বা আপেক্ষিক রোধ কি, তাহলে তুমি এটা থেকে বলতে পারবা কিনা বলো তো, যে ভাই একটা তারের দৈর্ঘ্য যদি 1 হয়, একটা তারের ক্ষেত্রফল যদি এক একক হয়, তাইলে ওই তারটার যে রোধ হবে সেই রোধটাই হলো আমার কি আসলে আপেক্ষিক রোধ। বুঝাইতে পারছি? তাহলে বলো এই ব্যাপারটা বুঝতে পারছি কিনা, যে একটা তারের দৈর্ঘ্য যদি 1 একক হয় এবং ক্ষেত্রফল যদি একক হয়, তাইলে তারের যে রোধের মান হবে সেই রোধের মানটাই কি আমার আপেক্ষিক রোধ। ওকে, না ক্যাবেলে হিট করলে আই এর মান বাড়বে না, আই এর মান কি হবে, আই এর মান কমবে। কেন কমবে? কারণ তোমার রেজিস্ট্যান্সের মানটা বাড়বে। ঠিক আছে, এই যে দেখো আই ইকুয়াল টু কি পড়ছিলাম আমরা, আই ইকুয়াল টু ভি বাই আর পড়ছিলাম। তাহলে যদি তুমি একটা ক্যাবেলকে হিট দাও বা তুমি যখন ওই যে ক্যাবেল গরম হয়ে যায় না, ক্যাবেল গরম হয়ে গেলে তখন আসলে রেজিস্ট্যান্স বাইরে যায়। রেজিস্ট্যান্স বাইরে গেলে ওইখানে দেখবা যে তাপ উৎপন্ন আরো বেশি হইতে থাকে। বা তুমি দেখো একটা তারকে যখন তুমি ভাঁজ করে রাখবা, ভাঁজ করলেও দেখবা যে ওইখানে বাধাটা বাইরে যায়। ঠিক আছে, অনেক সময় দেখবা যে তার এরকম ভাঁজ করে রাখে না, ভাঁজ করে রাখলে ওইখানে অনেক সময় দেখবা যে আগুন ধরার প্রবাবিলিটিটা বাইরে যায়। ঠিক আছে, এই কারণে আসলে তার ভাঁজ করে রাখতে হয় না সাধারণত। বা তারকে তোমার বেন্ড করার জন্য আলাদা আর কি আছে, নিয়ম আছে যে কতটুকু তুমি বাঁকা করতে পারবা, কতটুকু ভাঁজ করতে পারবা। অনেক সময় দেখবা যে তার বেশি ভাঁজ করে ফেললে ওই জায়গাটাই তারের মধ্যে পুড়ে যায়। কেন পুড়ে যায়? কারণ যখন তোমার ইলেকট্রন চলাচল করে এখানে এসে ইলেকট্রন বাধা পায় বেশি। তাহলে এই যে যে জায়গাতে তুমি ভাঁজ করে রাখলা ওই জায়গাতেই তো বাধা পাইলো বেশি, তাই না? তখন ওইখানে কি হবে, এইখানে বাধা পাওয়া বেশি মানে হলো এখানে রেজিস্ট্যান্সের মান বেশি। আবার তোমার হিট যে উৎপন্ন হয়, হিট উৎপন্ন হয় আই স্কোয়ার আর ইন্টু টি। তাহলে কারেন্টের মানটা যদি আমার ফিক্সড থাকে আর টেম্পারেচার টাইমটা যদি ফিক্সড থাকে, তাহলে দেখো আর এর উপরে ডিপেন্ড করতেছে না। তাহলে এখানে যদি আর এর মানটা হঠাৎ করে বেড়ে যায় তাহলে কি হবে, এখানে হিটের মানটা বাইরে যাবে, হিট মানে তাপ। ঠিক আছে, তাপের মানটা বেড়ে যাবে। এগুলো আমরা সামনে আস্তে আস্তে পড়বো যে কতটুকু তাপ এখানে উৎপন্ন হবে, অথবা একটা হিটারে কতটুকু টাইম পরে তোমার টেম্পারেচার কতটুকু হবে। তুমি ধরো এখন একটু পানি গরম দিলা, 5 মিনিট পরে তোমার টেম্পারেচার কত হবে পানির, সেটা কিন্তু চাইলে তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। ওকে, তাহলে দেখো এখানে যদি হিটের মানটা বাইরে যায় তখন কিন্তু এই যে তারটা পুড়ে যাবে। এই যে এরকম কিন্তু হয় না, এরকম কিন্তু হয় বাসা বাড়িতে যে একটা তার পুড়ে যায় বা তারের মধ্যে আগুন ধরে যায়, সেটা কিন্তু এই কারণেই হয়। বুঝতে পারছো যে এখানে ওইখানে তখন রেজিস্ট্যান্স বাড়তে থাকে এবং ওইখানে হিট প্রডিউস হইতে থাকে। ওকে, এরপরে তাইলে আমরা দেখি, তাইলে এখান থেকে কি পাইলাম, রো ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই এল। এই ব্যাপারটুকু ক্লিয়ার কিনা সবাই একটু বলো, এবং এটার একক এবং মাত্রাটা কিরকম হবে সেটাও চাইলে তোমরা কিন্তু বের করে ফেলতে পারো। তাহলে আমরা রো এর
এককটা কি হবে এটা একটু দেখি। রো এর একক হবে, দেখো তোমার আর এর এককটা কি, আর এর একক হলো তোমার রেজিস্ট্যান্স, তাই না? এরকম তাই তো, এটা হলো আর এর একক। তারপরে আমার এর একক কি, মিটার স্কোয়ার। আর তোমার এল এর একক কি, মিটার। তাহলে হয় কি ওহম ইনটু মিটার। তাহলে যে ওহম মিটার এইটা হলো কি আমার, এটা হলো তোমার রো বা তোমার আপেক্ষিক রোধের একক। ওকে, তাহলে আপেক্ষিক রোধের একক কি, ওহম মিটার। এই ব্যাপারটুকু সবার ক্লিয়ার কিনা, বা এই ব্যাপারটুকু বুঝতে পারছি কিনা একটু বলো। হ্যাঁ, ওহম মিটার, এই তো। আচ্ছা, ডিশের তার যে পেঁচানো থাকে তখন আগুন লাগে না যে? আচ্ছা, এখানে আরো ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। তুমি দেখো নর্মালি কারেন্টের যে তারগুলো আমরা ইউজ করি সেইখানে কারেন্টের মান অনেক বেশি থাকে, ঠিক আছে। তুমি বাসা বাড়িতে যেসব কারেন্টের ডিভাইস ইউজ করবা, বা ধরো তুমি একটা মাল্টিপ্লাগ ইউজ করতেছো, ওইখানে আসলে কারেন্টের মান মোটামুটি বেশি থাকে। বাট তুমি যে ডিশ লাইনের কথা যেটা বললা, সেইখানে কিন্তু কারেন্টের মান কম থাকে। অনেক সময় দেখবা যে তুমি এটা ধরলেও কিন্তু তোমাকে শক করে না, এটা কিন্তু দেখতে পারো। যে তুমি ধরলেও কিন্তু তোমাকে দেখবা যে কারেন্টে শক করতেছে না, এরকম, ঠিক আছে। তাহলে ওইখানে কিন্তু কারেন্টের মান অ্যাকচুয়ালি অনেক কম থাকে, ঠিক আছে। তাহলে ওইখানে কারেন্টের মান খুব বেশি থাকে না। তাহলে কারেন্টের মান যদি বেশি না হয়, এই যে দেখো হিটের মানটা, হিটের মানটা কি আই স্কোয়ার আর এর সমানুপাতিক। তাহলে যে আই এর স্কোয়ার মানে কারেন্টের মানটাও বেশি হইতে হবে। কারেন্টের মান যদি কম হয়ে যায় তাহলে কিন্তু হিটের মান বা এইচ এর মানটা কম। বুঝতে পারছো? তো কারেন্টের মান যদি অলরেডি কমই থাকে তাহলে তো আসলে পেঁচানোতে এমন একটা ইফেক্ট পড়বে না, বা খুব একটা ঝামেলা হবে না। ওকে, তাহলে এই ব্যাপারটুকু আশা করি সবাই বুঝতে পারছি। তো আগের যে জিনিসটা দেখছিলাম সেটা ছিল ইউনিফর্ম। ইউনিফর্ম বলতে কি বুঝাইলাম, যে এখানে এর মানটা ছিল আমাদের কনস্ট্যান্ট, মানে তোমার বা ক্ষেত্রফলটা চেঞ্জ হয় নাই, আর দৈর্ঘ্যটাও ছিল তোমার সুষম দৈর্ঘ্য, এক এক জায়গাতে এক এক রকম হয় নাই। এখন ধরো আমি যদি ভাই এরকম একটা তার নেই, যে আমি একটা তার নিলাম বা একটা বস্তু নিলাম বা কোনো একটা কিছু নিলাম, সেটা ধরো এক পাশের ক্ষেত্রফল এইরকম, আরেক পাশের ক্ষেত্রফল ধরো এই যে এইরকম, তাইলে আসলে কি হবে এইটা একটু বলো। যে ভাই আমি এল দৈর্ঘ্যের একটা তার নিলাম, এই যে ধরো এটার দৈর্ঘ্যটা হলো এল, এই যে এল পরিমাণ দৈর্ঘ্য, এবং শুরুর দিকে এটার ক্ষেত্রফল ছিল ধরো A1, আর পরবর্তীতে এটার ক্ষেত্রফল হয়েছে ধরো A2। ওকে, এইরকম যদি হয় তাইলে এটার রেজিস্ট্যান্সটা কি হবে? এবং ধরে নিলাম যে এটার ধরো আপেক্ষিক রোধ হলো মিউ, এরকম বলতে পারি যে আপেক্ষিক রোধ হলো ধরলাম মিউ। তাহলে এই যে তারটার, এইটার ক্ষেত্র সরি এইটার রেজিস্ট্যান্সটা কিরকম হবে? ঠিক আছে, এইটা তোমরা একটু বাসায় একটু প্র্যাকটিস করে দেখতে পারো, বা চাইলে একটু ট্রাই করে দেখতে পারো যে এটারটা কিরকম হইতে পারে। হ্যাঁ, একটা ব্রেক দিব, আমাদের মনে হয় আজান দিয়ে দিছে অলরেডি। ভাই আজান দিছে না? হ্যাঁ আজান দিছে, তাহলে আমরা একটা ব্রেক দিয়ে দিব আর 2 মিনিট পরেই। হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু একটা তার, আমি আবার একটু বলে দিই, এটা একটু ক্লিয়ার করে বুঝাই দিই, তারপর একটা ব্রেক দিয়ে দেবো। তাহলে দেখো এই পাশটা হলো চিকন, বাট তারের এই পাশটা হলো মোটা। এই যে অনেকটা বালতি আছে না, বালতির মতো ধরো একটা তার, যে বালতির এক পাশটা হলো চিকন আর এক পাশ কিন্তু দেখো যে খোলা মুখটা মোটা থাকে, তাই না? তো ওইটাই যদি আমাদের একটা তার হইতো বা একটা পরিবাহী হইতো, পুরাটা ভরাট, ঠিক আছে, নিরেট, তাহলে এটাই যদি আমাদের একটা পরিবাহী হইতো, এটা কিন্তু ফাঁপা না। এটা কিন্তু ফাঁপা না, আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু ফাঁপা না, এটা হলো নিরেট। নিরেট বলতে এটা পরিবাহী, ঠিক আছে। আশা করি এটুকু বুঝবা। তাহলে এটা যদি আমার তার হইতো তাইলে আমাদের এইখানে তোমার রেজিস্ট্যান্সের মানটা কিভাবে বের করতাম সেইটা আমরা একটু দেখবো একটু পরে, বা তোমরা এটা চাইলে বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো। এরপরে আমি আরেকটা জিনিস একটু তোমাদেরকে এখানে দেখাই, যে আমরা এতক্ষণ যেটা পড়ে আসছি সেটা কি ছিল, সেটা ছিল আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ, তাই না? এরকম ছিল। তো এখানে আমরা ধরে নিয়েছিলাম যে রো এর মানটা সেটা ধ্রুবক হয়েছে। বাট যদি আমরা কোনো একটা পরিবাহী নেই, ধরো এরকম, যে এই পরিবাহীটা ভাই এরকম হয়েছে যে এটা দৈর্ঘ্যের সাথে সাথে এটার তোমার কি চেঞ্জ হয়, এটা হ্যাঁ, পিছনে যেতে হবে একটু। ধরো এটার দৈর্ঘ্যের সাথে সাথে কি হলো, হ্যাঁ তো এটা কাটি। ধরো এটার দৈর্ঘ্যের সাথে সাথে ওর হলো আপেক্ষিক রোধের মানটা চেঞ্জ হয়েছে। ওকে, ওর দৈর্ঘ্যের সাথে সাথে আপেক্ষিক রোধের মানটা চেঞ্জ হয়েছে। এটা ধরো এল পরিমাণ দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য হলো এল, ক্ষেত্রফল এ, তাহলে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা কি? সেই কিন্তুটা হলো যে ওর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের সাথে সাথে কি হয়েছে, রো এর মানটা চেঞ্জ হয়েছে। তো রো এর মানটা চেঞ্জ হইতে পারে কিরকম, ধরো রোকে আমরা যদি একটা এক্স এর ফাংশন বলে দিই, ওকে, এই যে এটা ধরে নিলাম আমরা এক্স অক্ষ, মানে দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিছি এক্স। ওকে, এরকম যদি ধরি তাহলে রোকে যদি একটা এক্স এর ফাংশন বলি, যে দৈর্ঘ্যের সাথে সাথে তোমার কি হবে, রোধের মানটা চেঞ্জ হবে। কিরকম হইতে পারে, সাপোজ ধরো এরকম হইতে পারে যে 1 প্লাস বা 1 মাইনাস, ধরো 1 মাইনাস 3x বাই এল,
এরকম একটা কিছু হইতে পারে, তাই না? তাহলে এখানে কি হবে দেখো, এই যে এক্স এর মানটা যদি চেঞ্জ করি আমরা, তাহলে এই যে রো এর মানটা চেঞ্জ হবে না। তাহলে এই যে দেখো, রোটা বা তোমার আপেক্ষিক রোধটা দূরত্বের সাথে বা এই যে এক্স এর সাথে একটা রিলেশন করে একটা ফাংশন হয়েছে, ঠিক আছে? এইটা একটু আমাকে জানাও। উম হ্যাঁ, রিয়েল লাইফ বিশ্লেষণটা আসলে কি? এই যে একটু আগে যে কথাটা বলে আসলাম না, যে তোমার আপেক্ষিক রোধের রিয়েল লাইফ যে জিনিসটা, সেটাই আসলে এই যে এইটা। বুঝতে পারছো? যে তুমি একটা তার নিবা, ঠিক আছে, তুমি একটা তার নিলা, সেই তারের ক্ষেত্রফলটা যদি 1 মিটার স্কোয়ার হয়, 1 মিটার স্কোয়ার মানে তো বুঝতেছো, 1 মিটার স্কোয়ার মানে কিন্তু বেশ ভালোখানি অনেকখানি মোটা। তাহলে অনেকখানি মোটা এরকম একটা তার যদি তুমি নাও এবং তারটার দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, ঠিক আছে, এই ক্ষেত্রফল হলো 1 মিটার স্কোয়ার এবং এই তারের দৈর্ঘ্যটা হলো 1 মিটার। এরপরে তুমি এই যে দুই প্রান্তে ধরে যদি এটা রেজিস্ট্যান্সটা মাপো, তাইলে যতটুকু রেজিস্ট্যান্স পাবা, ওই রেজিস্ট্যান্সটাই হলো তোমার কি ওইটার আপেক্ষিক রোধ। ওকে, এইখানেই কিন্তু তোমার রিয়েল লাইফের এটা পাওয়া যায়। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন করছিলাম, এই যে এইটা, যে একটা এক পাশের তার বা এই তারের এক পাশটা হলো এ ক্ষেত্রফল বিশিষ্ট এবং আরেক পাশ সেটা কি হলো এ টু ক্ষেত্রফল বিশিষ্ট। এক পাশ হলো A1 আর এক পাশ হলো A2। এই তারটার রোধ কিরকম হবে, তাই না? তাহলে এটা বলছিলাম। তাহলে এখানে দেখো, এখানে আসলে অ্যাকচুয়ালি চেঞ্জ হইতাছে কি, আমরা যে একটু আগে ফর্মুলাটা পড়ে আসছিলাম যে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ, এইখানে আসলে চেঞ্জ হইতাছে কি, এইখানে এ ক্ষেত্রফলটা চেঞ্জ হয়ে যাচ্ছে না বলতো? এই যে এইখানে ক্ষেত্রফল হলো A1, এর একটু পরে দেখো আবার ক্ষেত্রফল আরেকটু চেঞ্জ, এর একটু পরে ক্ষেত্রফল কি আরেকটু চেঞ্জ, এর একটু পরে ক্ষেত্রফল কি আরেকটু চেঞ্জ, একেবারে মাথায় আবার কি হয়েছে, A2 হয়েছে। তাই তো? তাহলে এইখানে অ্যাকচুয়ালি এই যে এ ক্ষেত্রফলটা, এইটাই হলো আমাদের একটা চলক। ওকে, এটা কার সাপেক্ষে একটা চলক? এটা হলো তোমার এক্স এর সাপেক্ষে, সরি একটা ফাংশন, একটা ফাংশন তোমার এক্স এর সাপেক্ষে বলতে পারো। এই যে বা এল এর সাপেক্ষে, এই দৈর্ঘ্যটাকে যদি আমরা এল বা এক্স বলে থাকি, যে এই যে এক্স অক্ষ বরাবর তুমি যে গেছো, সেইটার সাপেক্ষে তোমার একটা ফাংশন, মানে এক্স এর সাথে সাথে তোমার কি হয়েছে, ক্ষেত্রফলটা চেঞ্জ হয়েছে। ওকে, তাইলে আমি একটু এখানে লিখে দেখাই যে তোমার আসলে ফাইনালি রোধটা কিরকম আসবে। রোধ আর ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারবো, আর ইকুয়াল টু 0 থেকে L পর্যন্ত যদি তুমি ইন্টিগ্রেশনটা করো, কার সাপেক্ষে? তুমি এটাকে ইন্টিগ্রেশনটা করবা রো এ অফ এক্স, মানে এক্স এর একটা ফাংশন ডিএক্স। ডিএক্সটা কি বোঝাইলাম? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এক্স এর জন্য, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য তুমি যদি ইন্টিগ্রেশনটা করো, এই যে একেবারে মাথায় এতটুকুর জন্য ইন্টিগ্রেশন করলা, এরপর আরেকটু, এরপর আরেকটু, এটা কি এক্স অক্ষের সাপেক্ষে না? তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এক্স এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি বা রোধের মানটা বের করি, এরপরে যোগ করি, তাইলে আমরা কি পাবো, টোটাল রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। ওকে, তাহলে এইভাবে আসলে আমরা এটা বের করতে পারি। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাইলে এইখানে আরো আরো কয়েকভাবে করা যায়। যদি ধরো আমাদের এখানে কি দেওয়া আছে, A1 ক্ষেত্রফল দেওয়া আছে, আমি যদি A1 ক্ষেত্রফল না দিয়ে আমি ধরো এখানে বলে দিতাম এটার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এই যে ব্যাসার্ধ দেওয়া থাকতো, তাহলে এখানে ধরো ব্যাসার্ধর মান হলো এ, এইটার ব্যাসার্ধের মান ধরো এ, ঠিক আছে। আর এই প্রান্তে যখন আসছে তখন ক্ষেত্রফল না বলে দিয়ে আমি বলে দিলাম যে এই প্রান্তের ব্যাসার্ধটা হলো বি। তাহলে দেখো, এই যে ব্যাসার্ধ চেঞ্জ হইতেছে না এখানে, তাহলে ব্যাসার্ধ চেঞ্জ হওয়া মানেও তো ক্ষেত্রফল চেঞ্জ হওয়া, একই ব্যাপার অনেকটা, আহামরি কোনো চেঞ্জ নেই। তাইলে এখানে চলে আসবে কি, A1 ইকুয়াল টু বলতে পারি আমরা পাই এ স্কোয়ার, আর এখানে যে চলে আসবে A2, তাহলে A2 ইকুয়াল টু আসবে কি পাই বি স্কোয়ার। ব্যাপারটা জাস্ট এইটুকু, তাই না? আহামরি কিন্তু কোনো ডিফারেন্স নাই। তাহলে এই আগেরটাই দেওয়া ছিল আমাদের ক্ষেত্রফল, এখন দেওয়া আছে ধরো আমাদের ব্যাসার্ধ। তাইলে ব্যাসার্ধ এইখানে কত ছিল, এ ছিল, আর এইখানে কত হয়েছে ব্যাসার্ধ, এইখানে ব্যাসার্ধ হয়েছে বি। তাহলে এল দৈর্ঘ্যের সাথে বা এক্স অক্ষ বরাবর কি হয়েছে, তোমার ব্যাসার্ধটা চেঞ্জ হয়েছে না? দেখো, এইখানে ব্যাসার্ধটা চেঞ্জ হবে, এইখানে ব্যাসার্ধটা চেঞ্জ হবে, এইখানে ব্যাসার্ধটা চেঞ্জ হবে, এইখানে ব্যাসার্ধটা চেঞ্জ হবে, তাই না? এইরকম এরকম করে কিন্তু তোমার এটা বের করা যাবে। ওকে, তাহলে এই ব্যাপারটুকু বুঝতে পারছি কিনা একটুখানি বলো। তোমার আসলে বের করার দরকার নেই, জাস্ট তুমি এইটুকু বুঝো আপাতত, তার পরবর্তী ক্লাসে হয়তো আমরা দেখবো এটা ডিটেলসে কিভাবে করা যায়। ওকে, তাহলে এইটুকু বুঝতে পারছি কিনা আমরা একটু বলো, যে ভাই এটা যখন ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে তখন আমরা ক্ষেত্রফলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, বাট যখন আমাদের এইখানে চলে আসছে তখন কি, দেখো তখন কিন্তু আমরা এইটা রো এক্স, তাই না? এখানে চেঞ্জই হয়েছে কি, তোমার আপেক্ষিক রোধটা চেঞ্জ হয়েছে দূরত্বের সাথে সাথে বা দৈর্ঘ্যের সাথে সাথে, তোমার কি হয়েছে, আপেক্ষিক রোধটা চেঞ্জ হয়েছে। তাহলে তখন আসলে এটাকে কিভাবে সলভ করা যায় সেটাও আমরা একটু পরে দেখবো। ওকে, তাহলে এই ব্যাপারগুলো বুঝতে পারছি কিনা একটুখানি বলো, যে ভাই হ্যাঁ এটা বুঝতে পারছি। ওকে।
এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলো। আচ্ছা, দেখি আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, বুঝতে পারছি। নাইস। উম আচ্ছা, রাইট সাইডে কি লিখলাম? আচ্ছা, এই যে এইটা হলো এক্স, এখানে হলো 3x ডিভাইডেড বাই এল, ওইটা লিখছিলাম। 3x/L এটা লিখছিলাম, আর এখানে হলো 1 - 3x/L। এটা হলো কি তোমার রো এক্স এর মানটা। ঠিক আছে, এই যে তারের দৈর্ঘ্যের সাপেক্ষে অর্থাৎ এক্স এর সাপেক্ষে তোমার কি হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। ওকে। আচ্ছা, এল লেখা নাই কেন আগেরটায়? এই যে আমরা ধরে নিছি যে এটা এক্স অক্ষ বরাবর, যেহেতু তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করছি। ওকে, তুমি চাইলে এখানে এল ও লিখতে পারো, কোনো ব্যাপার না। যে ভাই এখানে তুমি এল লিখবা, লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাই যে ক্ষুদ্র ক্ষুদ্র এল এর সাপেক্ষে, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র এল বলতে কি বুঝাইছি, আমাদের তারটা তো এই যে এরকম ছিল, তাহলে যে এতটুকু এল, এটা হলো একটা ডিএল। এই টোটাল দৈর্ঘ্যটা যদি আমাদের এল হয়, তাহলে এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যটুকু কি ডিএল না, সেটা বলতে পারি। আমি জাস্ট এখানে ডিএক্স এর ডিএল এর পরিবর্তে জাস্ট ডিএক্স লিখছি, এইটা হলো কথা। ঠিক আছে, ডিএক্স এর পরিবর্তে জাস্ট ডিএল লিখছি, তাহলে তুমি এখানে ডিএল ও লিখতে পারো, একই কথা, কোনো সমস্যা নেই। ডিএক্স লিখতে পারো বা ডিএল লিখতে পারো, ডিএক্স লিখলেও হবে, ডিএল লিখলেও হবে, একই কথা। ওকে, এখানে আসলে আমার কোনো চেঞ্জ নেই। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে এই ব্যাপারটাও বুঝতে পারলাম। তাহলে এখানে তাহলে কি আসবে দেখো, এখানে যেহেতু আমাদের রো এর মানটা চেঞ্জ হইতেছে এবং রোটা একটা ফাংশন হলো কিসের, এক্স এর সাপেক্ষে, বা একটা এক্স এর ফাংশন, তাই না? তাহলে এখানে আমরা কি বলতে পারি, রো এক্স, তখন এটা ডিএক্স হয়ে যাবে, আর এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব, একটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। ওকে, এই হলো ব্যাপারটা। তাহলে এই ব্যাপারটা আমাদের এক্স এর সাপেক্ষেই কিন্তু রো এক্সটা চেঞ্জ হইতেছে, বা রোটা বা আপেক্ষিক রোধের মানটা চেঞ্জ হইতেছে, তখনও কিন্তু আমাদের ইন্টিগ্রেশনই করতে হবে। তাহলে দেখো, দুইটা জিনিসকেই আমরা ইন্টিগ্রেশন করলাম। একবার করলাম আমরা দুই ক্ষেত্রেই এল এর সাপেক্ষে করছি ইন্টিগ্রেশনটা। একবার হচ্ছে তোমার ক্ষেত্রফলটা একটা ফাংশন ছিল, যে ক্ষেত্রফল চেঞ্জ হইতেছিল। পরের বার কি হয়েছে দেখো, পরের বার কিন্তু তোমার রোটা চেঞ্জ হইতেছে, তাই না? এই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলটা ফিক্সড আছে, এই যে তখন দেখো আমাদের ক্ষেত্রফলটা ফিক্সড, একটা ফিক্সড মান থাকবে, বাট তখন কি হয়েছে, রো এর মানটা চেঞ্জ হইতেছে। হ্যাঁ, এই তো অলরেডি বুঝে ফেলছে শামসুর রহমান, যে রো এর মানটাকে তখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। নাইস। এই তো সবাই বেশ ভালোই বুঝতে পারতেছে। এখন আসি আমরা কিছু সহজ জিনিসে, এতক্ষণ আমরা একটু জটিল জটিল জিনিস দেখে আসলাম। তো তোমরা চাইলে এই জিনিসটাকে বাসায় করে দেখতে পারো যে এটা কত আসবে। এইটাও বাসায় একবার একটু করে দেখতে পারো যে কত আসবে। ঠিক আছে, আমি আর এটা ডিটেলস করাইলাম না, জাস্ট একটু তোমাদেরকে মাথায় একটু হিন্টস দিয়ে দিলাম যে এইগুলো হইতে পারে বা এরকম ভাবে করতে হবে তখন। ওকে, এরপরে দেখি আমরা, একটি তারের রোধ হলো আর, তাকে টেনে এন গুণ করা হলে রোধ কত হবে? তাহলে আমাদের একটা তার আছে, এই যে ধরো একটা তার আছে আমাদের, তাহলে এই তারটাকে টেনে আমরা কি করলাম, এন গুণ করলাম। ওকে, তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবা, যে এন এর মানটা কিন্তু ভগ্নাংশ হইতে পারে এবং একের চেয়ে ছোটও হইতে পারে। বুঝতে পারছো? এন এর মানটা যে কোনো মান হইতে পারে, ঋণাত্মক মান না, একের চেয়ে ছোট হইতে পারে, বড়ও হইতে পারে, মানে ভগ্নাংশ হইতে পারে। ধরো 1/3 হইলো, মানে তারটাকে সংকুচিত করে ফেললাম বা ছোট করে ফেললাম, ওইটাও কিন্তু হইতে পারে। আবার টেনে বড় করলাম, সেটাও কিন্তু হইতে পারে। ঠিক আছে, এই যে এখানে টেনে এন গুণ করছে, আমরা তো চেপে তারটাকে ছোটও করতে পারতাম, তাই না? দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এই যে তারটা নিলাম আমরা, ধরো এই তারের আদি দৈর্ঘ্য ধরলাম যে L1, এটার দৈর্ঘ্য হলো L1 এবং ক্ষেত্রফল হলো ধরো A1। তাহলে এই যে তারটার আয়তন কত, L1 × A1। তাইলে আমরা যে তারটা নিছি, সেই তারের তো উপাদান চেঞ্জ হইতেছে না, আমরা টেনে যতটুকুই লম্বা করি না কেন, সেই তারের উপাদানটুকুই কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা টান দিয়ে এখন বড় করে ফেলি, তাহলে কি হবে, এই যে তারটা একটুখানি বড় হয়ে গেল, এবং সাথে সাথে কি হলো, তারটা একটুখানি বড় হয়ে গেল, সাথে সাথে ওর ক্ষেত্রফল সামান্য একটুখানি কমে গেল। দেখো, এই যে আগে যতটুকু মোটা ছিল, এখন কি তার চেয়ে আগের চেয়ে একটু চিকন হয়ে গেছে না? তো এখন বর্তমান যে দৈর্ঘ্যটা, সেটাকে আমরা ধরলাম L2, এবং বর্তমান যে ক্ষেত্রফল, সেটাকে আমরা ধরলাম A2। তাহলে আমাকে বলো ভাই, এইখানে যে পরিমাণ তার ছিল, এইখানেও তো একই পরিমাণ তার, আমরা তো তার কাইটা ফালাই দেই নাই। তাহলে কি উপাদান যতটুকু ছিল ততটুকুই আছে না? তাহলে ততটুকুই যদি থাকে, এখানের আয়তনটা কি হবে, দুইটার আয়তন সমান হবে, অর্থাৎ L1 A1 = L2 A2। এটা হবে কিনা একটু বলো, যে দুইটার আমরা একটা তারকে টেনে যে বড় করছি, দুইটার আয়তন সমান হবে কিনা, দুইটার আয়তন সমান হবে কিনা, এটুকু বুঝতে পারি কিনা বলো তো। L1 A1 = L2 A2, এটা যে সমান হবে সেটা আমরা বুঝতে পারছি কিনা একটু বলো তো। হ্যাঁ। আচ্ছা, ওইটাও ফাংশনের লিমিট দেওয়া হবে। এই যে এখানে বলতেছে যে লিমিট দেওয়া হয় নাই কেন, আচ্ছা, এই তারেরও ধরো আমরা এই যে 0 থেকে L পর্যন্ত, এটা ধরলাম দৈর্ঘ্য 0,
আর এই পর্যন্ত কি দৈর্ঘ্য এল না, তাহলে আমরা এক্স অক্ষ বরাবরই তো গেছি, তাহলে 0 থেকে এল হবে লিমিট। এইটুকু জাস্ট, এখানে চেঞ্জ নেই আমার। ওকে, আগেরটার মতোই। তাহলে দেখো এখানে কি হলো, এটা কিন্তু ভলিউম সেম হবে, তাই না? তাহলে ভলিউম যদি সেম হয়, তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা বা দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে A2, তাহলে A2 ইকুয়াল টু কি হয় দেখো তো, A2 ইকুয়াল টু হয় আমাদের L1 ডিভাইড বাই L2 সাথে একটা A1 গুণ, ওকে, এটা। তাহলে প্রথম তারের যদি রেজিস্ট্যান্সটা আর হইতো, প্রথম তারের যে রেজিস্ট্যান্স আর, সেটা কি হইতো? সেটা হয়তো রো L1, বা আমরা স্মল এল লিখছিলাম, রো L1 ডিভাইড বাই A1। এটা হয়তো কি প্রথম তারের রেজিস্ট্যান্স। আর দ্বিতীয় তারের রেজিস্ট্যান্সটা কি হবে? দ্বিতীয় তারের রেজিস্ট্যান্স R2, এটাকে আমরা বলি R1, এটাকে বলি R2। তাহলে R2 ইকুয়াল টু কত হইতেছে? R2 ইকুয়াল টু হইতেছে কত? রো L2 ডিভাইড বাই A2। এটুকু কিনা বলো? তাহলে রো L2 ডিভাইডেড বাই A2, এটা তো। ওকে, নাইস। তাইলে আমাদের এখানে অ্যাকচুয়ালি লাগবে কি, এখানে লাগবে হলো L2 ডিভাইড বাই A2, এইটার একটা মান লাগবে। তাহলে আমরা এখান থেকেই বের করে নিই L2 ডিভাইড বাই A2 এর যে মানটা সেইটা। তাহলে L2 ডিভাইড বাই A2 কত আসে বলো? L2 ডিভাইডেড বাই A2, অথবা আমরা L2 এর মানটাও বের করে ফেলতে পারি। তাহলে L2 কত আসে? L2 ইকুয়াল টু আসবে L1 A1 ডিভাইড বাই A2, এরকম চলে আসবে। তাহলে আমরা যদি এখানে L2 এর ভ্যালুটা বসাই দেই, তাহলে কত আসে? রো ইন্টু L2 এর মানটা হলো L1 A1 ডিভাইড বাই A2। তাহলে চলে আসলো L1 A1 ডিভাইড বাই A2। তাহলে A2 এর কি হয়ে গেল? A2 এর স্কোয়ার চলে আসলো, তাই না? এরকম আসে কিনা বলো? আহ আমরা কি ভুল করলাম কোথাও? না, ভুল তো করি নাই, ঠিকই আছে। ঠিক আছে তো, তাই না? উম এখানে আমাদের বলছে যে তারটাকে টেনে যদি এন গুণ করি, তাহলে তো হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা। হুম, হ্যাঁ, ঠিকই তো আছে। ওকে, তাহলে দেখো আমরা যদি R1 আর R2 এর যদি অনুপাতটা বের করতে চাই, তাহলে দেখো কি আসবে। আমরা এটুকু কেটে দিই, দরকার হয় এটুকু দরকারও নাই, এইটুকুর দরকারও নাই। আমরা ধরো এই দুইটার অনুপাতটা বের করতে চাই, যে R2 ডিভাইডেড বাই R1, আমাদের ফাইনালি বের করতে হবে কি, দ্বিতীয় যে তারটা ছিল সেই তারের রোধ কত হবে, তাই না? যে এন গুণ করছি যে তারটা, মানে 2 নাম্বার যে তার, এটার রেজিস্ট্যান্স ধরছিলাম R1, আর এটার রেজিস্ট্যান্স হলো R2। তাহলে যে 2 নাম্বার যে তার রেজিস্ট্যান্সটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে R2 ডিভাইড বাই R1 ইকুয়াল টু কত আসে? এইটা ডিভাইডেড বাই এইটা। তাহলে এই যে এখানে চলে আসবে L2 ডিভাইডেড বাই L1 ইন্টু এখানে চলে আসবে A1 ডিভাইডেড বাই A2, A1 ডিভাইডেড বাই A2, এইটা চলে আসবে। এইটুকু পর্যন্ত বুঝি কিনা বলো? এইটুকু পর্যন্ত সবাই বুঝি কিনা? তাহলে এই জিনিসটা যদি বুঝি, তাহলে এইখান থেকে আমরা দেখো একটা অনুপাত অলরেডি বের করে ফেলতে পারি। সেটা কোনটা? সেটা হলো A1 আর A2 এর যে অনুপাতটা। তাহলে এখান থেকে আমরা যদি A1 ডিভাইড বাই A2 বের করি, সেটা কত আসবে? L2 ডিভাইড বাই L1, তাই না? এটুকু পাই। তাহলে এই যে দেখো এখানে যদি A1 ডিভাইড বাই A2 এর মানটা যদি আমরা বসায় দিই, তাহলে কত আসে? L2 ডিভাইড বাই L1 ইন্টু L2 ডিভাইড বাই L1, এরকম চলে আসে। দ্যাট মিনস আমাদের এখানে চলে আসে L2 ডিভাইডেড বাই L1, তার হোল স্কয়ার চলে আসে। এখন আমাকে বলো যে ভাই, এইটার দৈর্ঘ্যটা তো L2 ছিল, এই যে দ্বিতীয় দৈর্ঘ্যটা L2 ছিল, প্রথম দৈর্ঘ্যটা কত ছিল? L1 ছিল। তাহলে L2 সমান কত? L2 সমান n ইন্টু L1 না? ওই যে আগের যে তারটা ছিল, আগের তারের দৈর্ঘ্য ছিল L1, তার n গুণ করে আমরা কি পাইছি? দ্বিতীয় তারটা পাইছি বা L2 পাইছি, তাই তো? তাহলে যে L2 ডিভাইডেড বাই L1 সেটার মান কত আসে? n চলে আসে। তাহলে L2 ডিভাইড বাই L1 সেটার মান কত চলে আসে? n চলে আসে। তাহলে সেই n এর মানটা আমরা যদি এখানে বসাই দেই, তাহলে কত চলে আসবে? n এর স্কয়ার চলে আসবে। ওকে, তাহলে এইটুকু ফাইনালি বুঝতে পারছি আশা করি। তাহলে আমাদের R2 এর মানটা কত চলে আসে? R2 ইকুয়াল টু চলে আসে n স্কয়ার R1। তো এখন দেখো আমাদের প্রথম ক্ষেত্রে আর এর বা রোধটা কত ছিল? শুধুমাত্র R ছিল, তাই না? তাহলে শুধু যদি R থাকে, তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা হবে n স্কয়ার ইন্টু R। ওকে, তাইলে দেখো আমরা একটা তারকে যদি n পরিমাণ টেনে লম্বা করি, তাইলে ওটার ক্ষেত্রফল, সরি ক্ষেত্রফল না, ওটার রেজিস্ট্যান্স কি হয়? রেজিস্ট্যান্স হয়ে যায় n স্কয়ার ইন্টু R। ওকে, এরকম হয়ে যায়। এই ব্যাপারটুকু বুঝতে পারছি কিনা? শুধুমাত্র এন স্কোয়ারের সাথে তুমি আগের আরটাকে গুণ করে দিলেই কিন্তু হয়ে যায়। আচ্ছা, একজনে বলতেছো যে আজকেই ক্লাস শুরু করছো,
তোমাকে ওয়েলকাম নতুন করে ক্লাস শুরু করার জন্য। হ্যাঁ, R1 এর মান দেওয়া আছে কিন্তু তাই না? আচ্ছা, আবার একটু রিক্যাপ করে দিই। দেখো এখানে কি বলছে, এখানে তিনটা আলাদা আলাদা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, আর এইটুকু আলাদা একটা সেগমেন্ট। তাহলে দেখো শুরুতে আমাদের এখানে কি বলছে, এই, তাহলে এই একটা জিনিস R1টা বের করলাম। তাহলে আমাদের প্রথম একটা তার ছিল, সেটার দৈর্ঘ্য ছিল L1, আর সেটার ক্ষেত্রফল ছিল A1, আর সেটার রেজিস্ট্যান্স আমরা ধরে নিয়েছিলাম R1। তাহলে সেটার R1 কি হবে? R1 হবে, এই যে প্রথম তারের ক্ষেত্রে R1 ইকুয়াল টু রো L1 ডিভাইড বাই A1, এটা বলতে পারি। এবং সেটার যে আয়তন, সেই আয়তনটা কি হবে? আয়তন ইকুয়াল টু L1 ইন্টু A1, এটা হবে। আর দ্বিতীয় তারের ক্ষেত্রে কি হয়েছে, এটাকে টেনে আমরা লম্বা করছি, তাহলে আয়তন ইকুয়াল টু কি হবে? আয়তন ইকুয়াল টু L2 ইন্টু A2 হবে। এবং দুইটা আয়তন কিন্তু সমান। তাহলে যদি দুইটা আয়তন সমান হয়, আমরা এই যে এইখানে লিখছি যে দুইটার আয়তন সমান। ওকে, তাহলে দুইটার আয়তন সমান মানে কি, L1 A1 ইকুয়াল টু L2 A2, এটা লিখলাম। এখন আমাকে বের করতে বলছে যে এই দুইটা তারের মধ্যে দ্বিতীয় তারটার রোধ কত হবে। তাহলে আমরা কি করলাম, এই দুইটার অনুপাতটা বের করলাম, অর্থাৎ R2 ডিভাইডেড বাই R1। তাহলে যে R2 ডিভাইড বাই R1 যদি করি, তাহলে দেখো রো রো কাটাকাটি চলে যাবে, আর তোমার L2 ডিভাইড বাই L1 হবে, আর A2 ডিভাইড বাই A1 ডিভাইড বাই A2 হবে। ওকে, তাহলে এটুকু পেয়ে গেলাম। এখন আমি যে শুরুতে যে ইকুয়েশনটা বানাইছিলাম, সেইখান থেকে A1 ডিভাইড বাই A2 এইটার একটা মান বের করে নিলাম। সেটা কি আসলো? L2 ডিভাইডেড বাই L1। সেই মানটাই আমি জাস্ট এইখানে বসাই দিলাম, এই যে এইখানে। তাহলে দেখো আমাদের ফাইনালি কি আসলো, L2 ডিভাইড বাই L1 তার হোল স্কয়ার চলে আসলো। এখন আমি আবার একটু এইখানে চলে আসি। সেটা হলো যে আমি একটা তারকে টেনে n গুণ লম্বা করছি। তার মানে শুরুতে আমাদের দৈর্ঘ্য ছিল L1, শেষে যে দৈর্ঘ্য করে হয়েছে ওইটা কত, L2। তাহলে n গুণই তো লম্বা করছি, এই যে এইটা। তাহলে এই যে একটা তারকে টেনে n গুণ লম্বা করছি, মানে কি L2 ইকুয়াল টু কি হবে, n ইন্টু L1। ওকে, এখন বুঝতে পারছি কিনা বলো? কারো কোনো কনফিউশন থাকলে বলো ঝটপট করে, কোথাও কেউ কিছু না বুঝে থাকলে সেটাও বলো, আবার রিক্যাপ করতে হলে ওইটাও বলো। ঠিক আছে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছে। নাইস। এরপরে দেখি এইখানে কি আছে, একটি তারের রোধ হলো আর, তো আগেরটাকে কি করছি, টাইনা এন গুণ লম্বা করছি। তখন কি হয়েছে, ক্ষেত্রফল কিন্তু কমে গেছে। দেখো আগে ক্ষেত্রফল ছিল বেশি, যখন টাইনা লম্বা করছি তখন কি হয়েছে, ক্ষেত্রফল কমে গেছে। বাট এইখানে বলছে একটা তারের রোধ আর, তার সাথে একই পদার্থের তার লাগিয়ে এন গুণ লম্বা করা হলো। তাহলে এই যে এই একটা আর দৈর্ঘ্যের একটা, সরি, এল দৈর্ঘ্যের একটা তার আছে, তার সাথে একই পদার্থের তার জোড়া লাগাইয়া এন গুণ করা হয়েছে। মানে এটাকে সামনে আরো জোড়া লাগাইছি, এইটুকু জোড়া লাগাইলাম, এইটুকু জোড়া লাগাইলাম, এইটুকু জোড়া লাগাইয়া এন গুণ লম্বা করছি। ধরো ধরো কয়টা লাগাইলাম, একটা দুইটা তিনটা, তার মানে 3 গুণ করছি। ওকে, তাহলে আগের যদি দৈর্ঘ্য হয় এল, এখন দৈর্ঘ্য হয়েছে কত, 3L। এই একটা এল, এই একটা এল, এই একটা এল, তার মানে টোটাল দৈর্ঘ্য হয়েছে কত, এন গুণ করার ফলে, সরি, এন গুণ করা মানে এখানে 4 গুণ করছি আসলে। ঠিক আছে, 4 গুণ করা হয়েছে। তাহলে দেখো 4টা এল হয়েছে না, তাহলে বর্তমান দৈর্ঘ্য কত, বর্তমান দৈর্ঘ্য হলো 4L, তাই তো? তার মানে বর্তমান দৈর্ঘ্য হলো অ্যাকচুয়ালি এন ইন্টু এল, এটা হয় কি বর্তমান দৈর্ঘ্য। বাট ক্ষেত্রফল কি চেঞ্জ করছি আমরা? তারটা তো টানি নাই, বা পাশাপাশি চ্যাপটাও করি নাই, তাহলে তো ক্ষেত্রফল চেঞ্জ হবে না, তাই না? তাহলে ক্ষেত্রফল আগে যা ছিল তাই হয়েছে। তাহলে শুরুতে আমার যদি রোধ হয় আর, তাহলে আর ইকুয়াল টু আমরা বলতে পারি যে রো এল ডিভাইডেড বাই এ। তাহলে পরবর্তী যে রোধটা হবে R2, তাহলে R2 ইকুয়াল টু কত হবে, রো, এই ক্ষেত্রে যে L2 ডিভাইড বাই এ, এরকম হবে, তাই না? তাহলে যে L2 এর মানটা কত ছিল, L2 এর মানটা দেখো হয়েছে আমার এন এল, মানে আমি তারটাকে এন গুণিত লম্বা করছি। L2 ইকুয়াল টু কত হয়েছে, এন ইন্টু এল। মানে আগে যে দৈর্ঘ্যটা ছিল তার সাথে আমরা জোড়া লাগাইছি, এটা কিন্তু টাইনা লম্বা করে নেই, জোড়া জোড়া লাগাইছি। তাহলে জোড়া যদি লাগাই তাহলে কত হবে, রো এন এল ডিভাইড বাই এ, এরকম আসতেছে। তার মানে চলে আসে এন ইন্টু আর। ওকে, এরকম আসে। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হলো, আমরা যখন তারকে জোড়া লাগাইয়া এন গুণ করলাম, তখন কি হলো, ডিরেক্টলি তোমার এন ইন্টু আর হয়ে গেল। ওকে, তখন হচ্ছে ওই আগের যে রোধটা ছিল তার এন গুণ, বাট যদি আমরা টাইনা লম্বা করি এন গুণ, তখন কি হয়, এন স্কোয়ার আর হয়ে যায়। এই দুইটার ব্যাপারে একটু মনে রাখতে হবে, একটা হয় এন স্কোয়ার আর, আর একটা হয় কি, এন ইন্টু আর। ওকে, আচ্ছা, ওইটা হলো আয়তন, বুঝতে পারছো? এই যে আগেরটা ছিল আয়তন, এই যে ভি, এটা মানে হলো আয়তন, ভলিউম, এটা হলো ভলিউম, ওই যে তারটার ভলিউম।
তাহলে তারের ভলিউমটা কত হয়, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, এটাই তো বলতে পারো। আমরা ওই যে একটা সিলিন্ডারের ক্ষেত্রফল বের করতাম না, বা সিলিন্ডারের আয়তন বের করতাম। সিলিন্ডারের আয়তনটা কিভাবে বের করতাম, এই যে একটা সিলিন্ডার ছিল, এই যে ধরো একটা সিলিন্ডার, তাহলে সিলিন্ডারের আয়তন মানে কি, সিলিন্ডারের আয়তন মানে ভি, ভি ইকুয়াল টু কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইটা বের করতাম না। এই যে পাই আর স্কোয়ার যেটা, সেটাই কি, সেটাই তো আমাদের ক্ষেত্রফল। কোনটার ক্ষেত্রফল, এই যে পৃষ্ঠের ক্ষেত্রফল, বা এই যে এই তলটার ক্ষেত্রফল, তাই না, বৃত্তাকার যে তল তার ক্ষেত্রফল লয়ে, তাহলে যে এ ইন্টু এইচ, এইটাই তো, তাহলে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্যটা। তাহলে আমরাও তো এখানে ওই কাজটাই করছি, এই যে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, সেটাই কি আমাদের টোটাল আয়তনটা ছিল। ওকে, কোনো কনফিউশন থাকলে বলতে পারো, ঠিক আছে। ওকে, নাইস। এরপরে দেখি আমরা এখানে কয়েকটা ম্যাথ আছে। একই উপাদানের তৈরি দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 3 মিটার এবং 6 মিটার, এবং ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া আছে 1 সেন্টিমিটার এবং 0.5 সেন্টিমিটার। এদের আপেক্ষিক রোধের অনুপাত কত হবে বলো, ঝটপট করে বলো। এটার উত্তরটা কি হবে বলো। একই উপাদানের তৈরি দুইটি, এ তো চেঞ্জ হইছে, কোনটা, আগেরটায়, আগেরটায় কোনটা, আচ্ছা এইটায় না, এইটায় তো ক্ষেত্রফল চেঞ্জ হবে না। এইটায় ক্ষেত্রফল কেন চেঞ্জ হবে, তুমি কি করলা, এই একটা তার তোমার অলরেডি আছে, এই যে একটা তার অলরেডি আছে, এইটার সামনে আরো একটা তার, এইরকম একটা তার আবার লাগাই দিছো, এই যে এরকম করে জোড়া লাগাইছো, তাহলে কি দেখো ক্ষেত্রফল চেঞ্জ হয়। আমাদের হয় না যে একটা তার যদি ছোট থাকে, একটা তার যদি ছোট থাকে, আমরা ওইটার মাথায় আরেকটা তার জোড়া লাগাই না, সেইভাবে জোড়া লাগাইছে, বুঝতে পারছো, সেইভাবে জোড়া লাগাইয়া এন গুণ লম্বা করছে। তাহলে আগের তারটা যতটুকু ক্ষেত্রফল ছিল, এখন তারের ক্ষেত্রফল কি সেমই তো, তারের ক্ষেত্রফল তো চেঞ্জ হয় নাই। দেখো তারের ক্ষেত্রফল কি হয়েছে, তারের ক্ষেত্রফল কি চেঞ্জ হয়েছে, তারের ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ হয় নাই, বুঝতে পারছো। আমরা অনেক সময় এই যে জোড়া লাগাই একটা তারের সাথে আরেকটা, সেটাই করছি, এখানে আর কিছু না। বাট আগেরটা কি করছিলাম, আগেরটা আগেরটা হলো টাইনা লম্বা করছি, তাহলে টাইনা লম্বা করলে কি হয়, তখন কিন্তু সরু হয়ে যায় বা চিকন হয়ে যায়। এখন আশা করি বুঝতে পারছো। তাহলে পরেরটার অ্যান্সার অলরেডি সবাই সি দিয়ে দিছে, তার মানে এটা হয়েছে। কেন এটা হবে বলতো, একই উপাদানের এবং টেম্পারেচার যেহেতু ভিন্ন না, তাইলে কি হবে, ওই দুটার আপেক্ষিক রোধ সেম হবে, তার মানে 1:1 হবে, সোজা কথায় শেষ। এরপরে কি বলছে, কোন পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাসার্ধ অর্ধেক করলে চূড়ান্ত রোধ হবে প্রাথমিক রোধের কত গুণ। তাহলে আর ইকুয়াল টু কি জানি আমরা, আর ইকুয়াল টু জানি আমরা রো এল ডিভাইডেড বাই এ, এইটা। তাহলে এখানে কি বলছে, দৈর্ঘ্য করছে দ্বিগুণ আর ব্যাসার্ধ অর্ধেক করছে, তাই না। তাহলে ব্যাসার্ধ যদি ছোট করি, দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি, তাহলে দেখো ব্যাসার্ধের সাথে আবার ক্ষেত্রফলের সম্পর্কটা কি, বর্গের সমানুপাতিক। তাহলে অ্যাকচুয়ালি এখানে চলে আসে রো এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। তাহলে দেখো ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক আর দৈর্ঘ্যের সমানুপাতিক হলো আমাদের রোধ। তাহলে এখানে কি করছি, ব্যাসার্ধ ছোট করছি, তাহলে ব্যাসার্ধ যদি ছোট করি তাহলে রোধের মান কি হবে, বাড়বে, তাই না, অর্ধেক করছি। তাহলে এখানে আমাদের রোধের মানটা অ্যাকচুয়ালি কত আসে, রোধের মান আর ইকুয়াল টু আসবে, তোমার দেখো এল এর মানটা দ্বিগুণ করছি, তাহলে অ্যাকচুয়ালি এখানে চলে আসে 2, উপরে চলে আসবে 2, নিচে চলে আসবে কত, আর এর মানটা অর্ধেক করছি, তার মানে 1/2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে ফাইনালি কত চলে আসবে, 4 × 2, দ্যাট মিনস হলো 8, অর্থাৎ 8 গুণ চলে আসবে। তাহলে উত্তর হবে কত, উত্তর হবে সি, তাই না, 8 গুণ। বুঝতে পারছি। এইভাবে কিন্তু এমসিকিউ গুলো সিম্পল ভাবে করে ফেলতে পারবা, যে কোনটার সাথে তোমার সম্পর্কটা কি রকম। তোমার কিন্তু ওই যে অনুপাত বা রেশিও বের বের করে, R1 R2 এরকম বের বের করে কিন্তু করতে হবে না। তুমি জাস্ট সম্পর্কটা বের করবে, যে আর এর সাথে আমার এল এর সম্পর্কটা কি, সমানুপাতিক, আর এর সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কি, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটা যদি 2 গুণ হয়, এটা হলো 2 গুণ, আর নিচেরটা কত গুণ করছে, নিচেরটা করছে অর্ধেক, তার মানে 1/2 তার স্কোয়ার করে দিলাম, তাহলে ফাইনালি কত আসে, 8 চলে আসে, এটাই উত্তর। ওকে, আচ্ছা ফার্স্ট এমসিকিউটা যদি আবার বুঝাই, সেখানে দেখো এখানে কি হয়েছে, একই উপাদানের দুইটা তার বলছে না, তাহলে একই উপাদানের তৈরি দুইটা ভিন্ন ভিন্ন তার, সেই দুইটার কি হবে না, আপেক্ষিক রোধটা চেঞ্জ হবে না, কারণ এখানে টেম্পারেচারের কথা বলা নাই। টেম্পারেচার আমরা সেম যদি ধরে নিই, তাহলে কি হবে না, ওই সেম উপাদানের জন্য সেম টেম্পারেচারে তোমার আপেক্ষিক রোধের মানটা কি, সেমই হবে, আপেক্ষিক রোধের মানটা তো চেঞ্জ হবে না। তার মানে তোমার উত্তর হবে সি, অর্থাৎ 1:1, দুইটার ক্ষেত্রে আপেক্ষিক রোধের মান একই। ওকে, আচ্ছা। এখন কি বুঝতে পারছি প্রথমটা, হ্যাঁ বুঝতে পারছি, নাইস। এরপর একটা দেখি, দুইটি 5 ওহম রোধের তারকে প্রথমে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করা হলো, তারপর দুইটি তারকে একত্রিত করা হলো, এখন রোধ কত হবে। তাহলে ভালো, এখানে
এই একটা অংশ, এর পরবর্তীতে আরেকটা অংশ, ঠিক আছে? তাইলে দুইটা তার আছে, এই যে এই একটা তার আছে 5 ওহম রোধের, এই একটা তার আছে, এটার রোধ কত 5 ওহম। এরকম কয়টা তার? দুইটা তার। তাহলে এই যে দুইটার ওহমই কত 5। তাহলে এইটাকে টাইনা দ্বিগুণ করছি, তাহলে এইটার রোধ যদি আর হয়, এইটার রোধ আর, তাহলে আর ইকুয়াল টু 5 ওহম, এটার রোধ ধরলাম আর ইকুয়াল টু 5 ওহম। তাহলে এটাকে টাইনা 2 গুণ লম্বা করছি। তাহলে যদি 2 গুণ লম্বা করি, তাহলে এই ক্ষেত্রে যে আর ওয়ানটা হবে সেটা কত হবে? এন স্কোয়ার ইন্টু আর, তাই না? তাহলে এন স্কোয়ারের মান কত? এন এর মানটা হলো 2, তাহলে 2 স্কোয়ার দ্যাট মিনস 4 ইন্টু আর, এখানে কত চলে আসবে 20 ওহম। ওকে, তাহলে এই ক্ষেত্রেও 20 ওহম আসলো, এই ক্ষেত্রেও যদি আর ওয়ান ধরি তাহলে এই ক্ষেত্রেও কত আসবে? 4 ইন্টু 5, চারপাশে 20, তাহলে এখানে কত আসলো? 20 ওহম চলে আসলো। তাহলে এখন আমাদের বর্তমানে এই যে তার দুইটা ছিল, সেই তার দুইটাকে টেনে লম্বা করার ফলে আমাদের দুইটার রোধই কত আসলো? 20 20 করে। এরপর আমরা কি করছি? অতঃপর বা তারপরে তার দুইটিকে একত্রিত করা হলো। তাহলে একত্রিত করা মানে হলো এই যে একটা তারের সাথে আরেকটা তার আমরা জোড়া লাগাই দিছি। এই যে একটা তারের সাথে আরেকটা তার আমরা কি করছি? জোড়া লাগাইছি, ঠিক আছে? এইরকম করে জোড়া লাগাইছি। তাইলে বলো, এই তারটার রোধ হলো 20 ওহম, এই তারটার রোধ হলো 20 ওহম। এখন তাহলে এই পাশ আর এই পাশ যদি আমরা ধরি, তাহলে টোটাল তারের রোধ কত ওহম হয়েছে? তাহলে টোটাল তারের যে রোধ, এটাকে যদি আমরা R2 ধরি, সেটা কত হলো? R1 প্লাস R1 হয়ে গেল, তাই না? তাহলে কত হলো? 20 প্লাস 20, দ্যাট মিনস কত? 40 ওহম। তাহলে টোটাল তারের রোধ কত হলো? 40 ওহম। শেষ। হ্যাঁ, এই তো, বুঝতে পারছি। আচ্ছা, সবগুলা প্রবলেমে P1 দেওয়া হয়ে গেছে, তাই না? আগেরটাও P1 ছিল, এটাও P1, এর পরেরটাও P1। এইটুকু বুঝছি কিনা একটু বলো, সবাই একটু বলো যে ভাই এটা বুঝতে পারছি ক্লিয়ারলি। দেখো, এটা হলো তোমাদের একাডেমিক ক্লাস, তাই না? তো একাডেমিক ক্লাসে যদি আমরা কিছু না বুঝে চলে যাই, তাহলে তো আসলে কেমন হয়ে গেল ব্যাপারটা। কারণ এখন হলো তোমাদের কেবল শেখার সময়, ঠিক আছে? এরপরে অ্যাডমিশনে দেখবা যে ঝটপট করে দ্রুত করে চলে যাব, তোমাদের আর এত টাইমও দিতে পারবো না। দেখবা যে এখন অ্যাডমিশনের ক্লাসগুলো এরকমই, দেখবা যে একবার যেটা বলা হয়েছে ওইটা ওইভাবেই, ঠিক আছে? তোমাকে বারবার বোঝানোর কিন্তু আসলে টাইম থাকবে না, বা তুমিও আসলে বারবার দেখারও কিন্তু টাইম পাবা না। একটা ক্লাস তুমি দুইবার করে দেখতে পাবা না, একবারেই কিন্তু দেখার সময় থাকে তখন। বাট এখন কিন্তু তোমার যথেষ্ট পরিমাণ টাইম আছে, তুমি আমাকে কোশ্চেন করতে পারতেছো, আমি তোমাকে আবার বুঝাইতে পারতেছি, একবার না বুঝলে আরেকবার বুঝাইতে পারতেছি, আরেকবার সময় নিয়ে বুঝাইতে পারতেছি, তুমি একটা ক্লাস দুইবার দেখতে পারতেছো। ওকে, তো এই টাইম কেউ নষ্ট করো না, প্লাস হলো এই সুযোগ কেউ নষ্ট করো না আর কি, যে তোমাকে 2 3 বার করে বোঝানো যাইতেছে। আচ্ছা, 4 আসলো কিভাবে? ওই যে এন এর স্কোয়ার, আমরা কি জানতাম? R1 ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর, তাই না? তাহলে এই যে এন এর মানটা কত? এন এর মানটা হলো এই যে 2 গুণ করছি, তাহলে এন ইকুয়াল টু 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু 5, তাহলে 2 স্কোয়ার ইন্টু 5। এখন ক্লিয়ারলি বুঝছো কিনা বলো? 2 স্কোয়ার ইন্টু 5, সেটাই আমরা এখানে লিখছি। এখন বুঝতে পারছো ক্লিয়ারলি? এই যে এইটুকু দেখো, তাইলেই বুঝতে পারবো আশা করি। এন স্কোয়ার ইন্টু আর। তাসান নাবিল ভুইয়া, এখন বুঝতে পারছো কিনা একটু বলো ভাইয়া। ওকে, নাইস। এরপরে দেখি আমরা রোধের উপরে তাপমাত্রার যে প্রভাবটা। তাহলে শুরুতেই কিন্তু আমি একটা কথা অলরেডি বলে তারপরে ক্লাসে ঢুকছি, যে রোধটাকে তুমি কেমনে চেঞ্জ করতে পারো? তাপমাত্রা। বাট শুরুতেই তাপমাত্রার সাথে অনেক কিছু দেখাইছি অলরেডি, তাই না? যে রোধের সাথে তাপমাত্রার সম্পর্কগুলো কিরকম হয়, কেন তাপমাত্রা বাড়াইলে রোধের মানটা বাড়ে। আরেকটা কিন্তু আছে এখানে, সেটা হলো সব পদার্থের ক্ষেত্রে আবার তাপমাত্রা বাড়াইলে রোধের মানটা বাড়ে না। কিছু পদার্থ আছে যেগুলোর ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা বাড়াও তখন কি হয়? রোধের মানটা কমে। সেটা আমরা এখন দেখবো যে কখন এটা কমে। তাহলে আমাদের তাপমাত্রার সাথে রোধের যে সম্পর্কটা অ্যাকচুয়ালি সেটা অনেকটা এইরকম, যে আর ইকুয়াল টু বা আর থিটা ইকুয়াল টু, এরকম ভাবে বলতে পারো যে আর থিটা ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি। ওকে, আলফা ইন্টু থিটাও বলতে পারো বা আলফা ইন্টু টিও বলতে পারো, আলফা ইন্টু থিটা দিয়ে দিলাম। ওকে, তাহলে যে থিটাটা কি? থিটাটা হলো আমার টেম্পারেচার। ওকে, আর এই যে আর নট জিনিসটা কি? আর নট হলো 0 ডিগ্রি টেম্পারেচারে তোমার একটা পরিবাহীর কতটুকু রোধ ছিল। তাহলে ধরো আমি একটা তামার তার নিলাম, এই যে ধরো একটা তামার তার নিলাম, এই তামার তারের 0 ডিগ্রি তাপমাত্রায় রোধের মান ধরে নিলাম যে ধরো 2 ওহম। ওকে, তাহলে 0 ডিগ্রি তাপমাত্রায় এটার রোধ কত হয়েছে? 2 ওহম। এখন যদি আমি কি বলি, এটা হলো কত? 0 ডিগ্রি তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের রোধ হয়েছে 2 ওহম। এখন যদি বলি যে ভাই এই তারেরই তোমার 20 ডিগ্রি তাপমাত্রায় রোধ কত, 20 ডিগ্রি তাপমাত্রায় রোধ কত, ঠিক আছে?
তাইলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে জাস্ট রোধের মানটা বের করে ফেলতে পারবো। ওকে, তো এইখানে আমাদের এই আলফাটা কি, আলফাটা হলো রোধের গুণাঙ্ক, রোধের তাপমাত্রা সহগ বা তাপমাত্রা গুণাঙ্ক বলে, রোধের তাপমাত্রা সহগ বা তাপমাত্রা গুণাঙ্ক। ওকে, এটা আসলে কার উপরে ডিপেন্ড করে, এইটা তোমার ওই উপাদানের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আলফা এর মানটা ওই উপাদানের উপরে ডিপেন্ড করে। তাহলে আলফা এর মানটা কিরকম আসে একটু দেখো। আলফা ইকুয়াল টু কি আসবে, আলফা ইকুয়াল টু আসবে তোমার আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই কত আসে, ডিভাইডেড বাই আর নট ইন্টু থিটা, এরকম আসে, তাই না? তাহলে এটা হলো কি আমাদের আলফা এর মান। এই ব্যাপারটাকে বুঝছি কিনা একটু বলো, এই ব্যাপারটা বুঝতে পারতেছি কিনা যে আমাদের, ঠিক আছে। ওকে ওকে নাইস, এই তো। আচ্ছা, এই ফর্মুলাটা কিভাবে আসছে, এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা আপাতত আমাদের না জানলেও চলবে, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা এখন আপাতত এটা শিখবো না, এটার প্রমাণও নাই, বা এই সূত্রের প্রমাণ তোমাদের আসলে শিখতেও হবে না এখন, ঠিক আছে। এইটার অনেক বিস্তারিত, এইটাই যে আবার অ্যাকুরেট ফর্মুলা তাও কিন্তু না, ঠিক আছে। এইখানেও আসলে অনেক ভেজাল আছে, যেটা যেটা আসলে এখন শেখানো যাবে না, বুঝতে পারছো? মানে এইটাই যে অ্যাকুরেট বা মোস্ট অ্যাকুরেট তাও কিন্তু না, এইটাও কিন্তু আবার অনেক সময় চেঞ্জ হয়, ঠিক আছে। তোমার সেমি কন্ডাক্টরের জন্য চেঞ্জ হয়, আবার যদি সেমি কন্ডাক্টর না হয়ে সুপার কন্ডাক্টর হয় তখন আবার চেঞ্জ হয়, আবার অন্য ধরনের কন্ডাক্টর আবার বানানো যায় যেটার তোমার রেজিস্টিভিটি অনেক কম, ঠিক আছে। যেমন তোমার ধরো তুমি চিপ যখন বানায়, এরকম নাম শুনছো না যে অ্যাপেলের সিলিকন চিপ অথবা ইন্টেলের যে চিপ গুলো বানানো হয়, ওইগুলোতে কিন্তু তোমার এই যে ম্যাটেরিয়ালের মানে ইন্ট্রিনসিক যে প্রপার্টি গুলো আছে ওইগুলো চেঞ্জ করে তারপরে বানানো হয়, বুঝতে পারছো? তো তখন কি হয়, তখন তোমার ম্যাটেরিয়ালের অনেক কিছু চেঞ্জ করে যেগুলো তোমার এই ফর্মুলা গুলাও মানে না, বুঝতে পারছো? ওইটার জন্য আরো তোমার ডিফিকাল্ট ফর্মুলা চলে আসে, আরো অনেক কিছু চলে আসে ভিতরে। তো এই প্রপার্টিটা বা এই ফর্মুলাটা তোমার যে সব জায়গাতে ট্রু এটা কিন্তু না, এটা জাস্ট তোমার এই কন্ডিশনের ক্ষেত্রেই ট্রু হয়। হ্যাঁ, আলফাটা হলো তোমার রোধের তাপমাত্রা সহগ, আলফা হলো রোধের তাপমাত্রা সহগ। উম, এইটা অ্যাকচুয়ালি একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, ঠিক আছে। এটা একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, মানে এটা তোমার আরো বিচ্যুতিও দেখা যায় অনেক, ঠিক আছে, আরো অনেক বিচ্যুতিও দেখা যায়। এখন আসি একটা ব্যাপারে ব্যাপারে সেইটা হলো যে আলফা এর মানটা যদি পজিটিভ আর নেগেটিভ হয় তাইলে আসলে কিরকম হবে দেখো, যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো আর কি ক্লাসের মধ্যে, যে আলফা এর মানটা যদি আমাদের পজিটিভ হয় অর্থাৎ প্লাস হয় তখন আসলে কি হইতেছে দেখো তো। আলফা এর মানটা যদি পজিটিভ হয় তার মানে কিন্তু এই যে ভেতরের টোটাল জিনিসটাই তো পজিটিভ, তাহলে ওয়ান এর সাথে আবার একটা পজিটিভ জিনিস যোগ করতেছো, তাহলে কি হলো, আর থিটা এর মানটা বাড়তেছে না। তাহলে আলফা এর মানটা যদি পজিটিভ হয় তাহলে টেম্পারেচার বা থিটা বাড়ার সাথে সাথে তোমার কি হলো, আরটা বৃদ্ধি পেলো। এই ব্যাপারটা একটু বোঝো কিনা দেখো, এই যে আলফা এর মানটা যদি পজিটিভ হয়, আলফা এর মানটা যদি পজিটিভ হয় তাহলে থিটাটা বাড়ার সাথে সাথে আমার রোধের মানটা কি হলো, বাড়লো, বা টেম্পারেচার বাড়ার সাথে সাথে রোধের মানটা কি হলো, বাড়লো, ঠিক আছে। বাট যদি আমার আলফাটা নেগেটিভ হয় তখন কি হচ্ছে দেখো তো, যদি আমার আলফাটা নেগেটিভ হয় তখন কি হয়, এই যে ওয়ান থেকে আমি বিয়োগ করে দিতেছি না, ওয়ান মাইনাস সামথিং এরকম, তাহলে কি হবে, তাহলে আর থিটার মানটা কমতেছে না অ্যাকচুয়ালি। তাহলে যদি আলফা এর মানটা নেগেটিভ হয় তাহলে থিটাটা বাড়ার সাথে সাথে তোমার আর এর মানটা কি হইতেছে, কমতেছে না, বলতো? তার মানে এটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় যেসব উপাদানের জন্য আলফা এর মানটা নেগেটিভ তাদের ক্ষেত্রে যদি তুমি তাপমাত্রাটা বাড়াও তখন কি হবে, রোধের মানটা কমবে, ঠিক আছে। যেসব উপাদানের জন্য তাপমাত্রা সহগের মানটা নেগেটিভ তাদের জন্য আলফা সরি থিটা এর মানটা মানে তাপমাত্রা যদি বাড়াও তখন রোধের মানটা কি হয়ে যায়, রোধের মানটা কমে যায়। এরকম উপাদান তাহলে কারা আছে, এরকম উপাদান আছে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর, ঠিক আছে। তাহলে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টরের জন্য তোমার কি হয়, আলফা এর মানটা নেগেটিভ হয়, সেমি কন্ডাক্টর, এটুকু লিখে দিলাম সেমি কন্ডাক্টর। তাহলে সেমি কন্ডাক্টরের জন্য আমাদের কি হয়, আলফা এর মানটা নেগেটিভ হয়, এবং তাদের জন্য তুমি যদি তাপমাত্রাটা বাড়াও বা থিটাটা বাড়াও তখন রেজিস্ট্যান্স আর এর মানটা কমে যায়। ওকে, আচ্ছা সুপার কন্ডাক্টর কি, আবার সুপার কন্ডাক্টর
আচ্ছা, সুপার কন্ডাক্টর হলো তোমার আসলে যখন রেজিস্ট্যান্স একেবারে জিরো এর কাছাকাছি হয়ে যায়, ঠিক আছে? এমন এমন কিছু উপাদান আছে যাদের আসলে রেজিস্ট্যান্স শূন্য, ঠিক আছে? এরকমও বানানো যায় সুপার কন্ডাক্টর হিসাবে, বুঝতে পারছো? এটা চাইলে তোমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারো যে সুপার কন্ডাক্টর কি বা এটা কিভাবে বানানো যায়, ঘাটাঘাটি করে দেখতে পারো। ওকে, জাস্ট এইটুকুই বলে রাখলাম। এরপরে আমরা দেখি যে এখানে কি আছে, দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহকাঙ্ক পরিবাহিতা আচ্ছা, তড়িৎ পরিবাহিতাঙ্ক কি হয়? তাহলে তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে তড়িৎ পরিবহনটা কি হয়, কমে যায়, তাই না? সরি, কমে না, বাড়ে। তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহনটা কি হয়, বৃদ্ধি পায়, তাই তো? তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহনটা বৃদ্ধি পায়, বাট রোধের মানটা কি হয়, রোধের মানটা কিন্তু হ্রাস পায়, ঠিক আছে? সেমিকন্ডাক্টরের রোধের মানটা হ্রাস পায়, তড়িৎ। আচ্ছা, আগেরটাই কি 3 হবে? আচ্ছা, 2 টাইম বৃদ্ধি করা হলো। আচ্ছা ধরো এটা করাটা বাদ দিয়ে দিলাম, 2 টাইম করা হলো, 2 গুণ বৃদ্ধি না, এটা ধরো বৃদ্ধিটা বাদ, ঠিক আছে? তাইলে হয়ে যাচ্ছে, বৃদ্ধিটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, 2 গুণ বৃদ্ধি আর 2 গুণ করা এই ব্যাপারটা কিন্তু আবার এক না, একজন অলরেডি কোশ্চেন করে ফেলছে, দেখো। তাহলে 2 গুণ বৃদ্ধি মানে কিন্তু অ্যাকচুয়ালি 3 গুণ করা, 2 গুণ বৃদ্ধি। তার মানে আগে ছিল ধরো এল, এখন আরো বৃদ্ধি করছি কত, 2L। তাহলে আমার হয়েছে কত, 3L হয়েছে, এরকম, তাই না? এরকম হইতো যদি আমাদের এই যে বৃদ্ধিটা থাকতো। ওকে, বাট বৃদ্ধিটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা যেটা করছিলাম ওইটাই কারেক্ট। এরপরে আসি, আমাদের এখানে একটা ম্যাথ আছে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম। দেখো এটা তোমরা সলভ করতে পারবা কিনা, ইনশাল্লাহ পারবা বা পারার কথা, এটা হোমওয়ার্ক। এরপরে আমরা একটা ছোট ম্যাথ করি এখান থেকে, দেখি এটা কিভাবে করা যায়। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তারের কুণ্ডলীর রোধ যথাক্রমে 25 এবং 25.17 ওহম। কুণ্ডলীটির তাপমাত্রা গুণাঙ্ক কত? তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, R20, তাই না? R20 ইকুয়াল টু কত, R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 20, এইভাবে বলতে পারি নাকি? 1 প্লাস আলফা ইন্টু 20, এইভাবে বলতে পারি কিনা বলো? 1 প্লাস আলফা ইন্টু 20, এই একটা গেল। আর পরেরটা কি, 35 ডিগ্রি সেলসিয়াস বলছে, তাই না? তাহলে 35 ডিগ্রি সেলসিয়াস বলছে, তাহলে R35 এটা কত হবে, R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 35, এটা হয়ে গেল, তাই তো? এখন যদি দুইটার রেশিওটা বের করতে চাই তাহলে কত চলে আসে, R20 এটার মান কত দেওয়া আছে, 25, তাহলে R20 ডিভাইডেড বাই আর 1 প্লাস 20 আলফা, আর নিচে কত চলে আসবে, 1 প্লাস 35 আলফা। ওকে, তাহলে এখন দেখো আমরা যদি এই যে R20 আর R35 এর মানটা বসাই, R20 এর মান দেওয়া আছে 25 ডিভাইড বাই 25.17 ইকুয়াল টু কত চলে আসে, 1 প্লাস 20 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 35 আলফা। ওকে, এখান থেকে জাস্ট আলফা এর মানটা বের করবা, কাজ শেষ, ঠিক আছে? এইখান থেকে জাস্ট আলফা এর মানটা বের করবো, তাহলে কাজ শেষ। ওকে, এটা তোমাদের কাজ বের করাটা, এটা আমি করে দিলাম না, এখান থেকে জাস্ট আলফা বের করবে, আলফা ইকুয়াল টু কত, শেষ, এটা বের করলেই হয়ে যাবে। এরপর একটা দেখি, এইটা একটা ভালো ম্যাথ, এই ম্যাথটা অলরেডি তোমাদেরকে ওই যে একটা ম্যাথের মধ্যে দেখাইছিলাম, তাই না? সেটাই আবার এইখানে চলে আসছে। ওকে, তাহলে আমরা এইটা দেখি এটাকে কিভাবে সলভ করা যায়। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে, এ ওয়্যার অফ লেন্থ এল এন্ড ক্রস সেকশন এ। তাহলে এটার দৈর্ঘ্য দেওয়া আছে এল এবং ক্রস সেকশন মানে ক্ষেত্রফল দেওয়া আছে এ। তাহলে দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল এ, বেশ ভালো কথা। হ্যাভিং এ ভেরিয়েবল রেজিস্টিভিটি, মানে এটার আপেক্ষিক রোধের যে মানটা সেটা হলো কি ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মানটা কত, রো ইকুয়াল টু রো নট ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এল। ওকে, তাহলে এটা কি হয়েছে, এক্স এর সাথে সাথে তোমার ভেরিয়েবলের মানটা চেঞ্জ হয়েছে, তাই না? এটার কিন্তু একটা উদাহরণ আমরা দেখাইছিলাম, বা এটার এক্সাম্পলটা বা এটার তোমার থিওরিটা কিন্তু আমরা দেখাই আসছি। তাইলে এখানে ডি আর অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র আর এর জন্য তোমার যে রেজিস্টিভিটিটা হবে বা রেজিস্ট্যান্সটা হবে সেটা কি হবে, রো এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে তোমার যে আপেক্ষিক রোধটা সেইটা ইন্টু ডিএক্স ডিভাইড বাই কত হবে, এ হবে। এই ব্যাপারটাকে বুঝি কিনা বলো, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, রো এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ, তাই না?
তাহলে এখন যদি আমরা টোটাল তারের বা পুরো তারটার যদি রেজিস্ট্যান্সটা বের করতে চাই তাহলে কি করব, আর ইকুয়াল টু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে করব আমরা, এক্স এর সাপেক্ষে। এন্ড এক্স এর সীমাটা কত, এই যে এই তারটার, এই হলো তার, এটার দৈর্ঘ্য হলো এল, তাহলে এইখান থেকে আমরা জিরো থেকে শুরু করে এল পর্যন্ত ইন্টিগ্রেশনটা করতে পারি না? তাহলে জিরো থেকে আমাদের জাস্ট এল পর্যন্ত ইন্টিগ্রেশনটা করতে হবে। ওকে, এন্ড রো এক্স, এটার মান কত ছিল, রো এক্স এর মান ছিল রো নট ইন্টু 1 + x ডিভাইডেড বাই এল। ওকে, এই এলটাকে ধরো ক্যাপিটাল এল লিখে দিলাম এরকম, ডিভাইড বাই কি আসলো, এ ডিএক্স। কাজ শেষ। এখন এটার ইন্টিগ্রেশনটা করতে হবে, তাইলেই হয়ে যাবে। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা ঝটপট করে করে ফেলি। কত আসে দেখি, দেখো এখানে রো নট ডিভাইড বাই এ, এটা তো আমাদের ধ্রুবক, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে লিখে ফেলতে পারি, রো নট ডিভাইড বাই এ। এখন আমাদের ইন্টিগ্রেশনটা আছে কত, 1 + x ডিভাইডেড বাই এল। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ডিএক্স এর সাপেক্ষে। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, আর তোমার লিমিটটা কত দেওয়া ছিল, জিরো থেকে এল পর্যন্ত লিমিটটা ছিল। তাহলে রো নট ডিভাইডেড বাই এ, আর এখানে কত আসে, 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স এর সাপেক্ষে চলে আসবে এক্স, প্লাস এখানে চলে আসবে x² ডিভাইডেড বাই 2l, তাই না? আর এখানে আমাদের লিমিট হলো জিরো থেকে এল পর্যন্ত। শেষ কাজ। এইটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা বলো? একটা কোশ্চেন করছিলাম মনে হয় যে তোমরা আসলে ইন্টিগ্রেশন করছো কিনা। ইন্টিগ্রেশন তো করার কথা, তাই না? ইন্টিগ্রেশন শেষ হয়ে যাওয়ার কথা। এই কারণে আসলে এই ম্যাথগুলো অলরেডি দিছি। যদি ইন্টিগ্রেশন না করতে তাহলে আসলে এই ম্যাথগুলো এখন দিতাম না। ঠিক আছে, তাহলে রো নট ডিভাইড বাই এ। এখন যদি আমরা এল এর মানটা বসাইতাম, জিরো বসাইলে তো দুইটাই জিরো হয়ে যাবে, আর এল এর মানটা বসাইলে এখানে কত আসে দেখো তো। এল এর মানটা বসাইলে প্রথমে এল চলে আসে, পরেরটা কত, পরেরটা আসে l² ডিভাইড বাই 2l, তাহলে কাটাকাটি চলে গিয়ে এল ডিভাইড বাই 2 চলে আসবে। ওকে, তাহলে এই হলো আমাদের টোটাল মানটা। এখন l + l/2 এটা যদি আমরা যোগ করি তাহলে কত আসে, 3/2l, তাই না? তাহলে আমাদের ফাইনালি যে আর এর মানটা চলে আসবে, সেই আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু 3/2 রো এল ডিভাইডেড বাই এ। কাজ শেষ। এইটা হলো আমাদের টোটাল রেজিস্ট্যান্স। বুঝছি কিনা বলো? যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে ঝটপট করে বলো। হ্যাঁ, এই যে 3l/2। ভিডিও অফ হয়ে গেলে মেবি তোমার নেটে প্রবলেম হইতে পারে। ঠিক আছে, নেটে প্রবলেম হইতে পারে, এছাড়া তো সমস্যা হওয়ার কথা না, বাকি সবাই দেখতে পাচ্ছে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি তাহলে। এরপরটা দেখো, এটা অলরেডি হোমওয়ার্কই দেওয়া আছে, এটাও হোমওয়ার্ক হিসেবে করে ফেলবা। খুবই ইজি ম্যাথ। ওকে, আমি একটু বুঝাই দিতে পারি যে এখানে কি বলছে। তাহলে দেখো, একটি তামার তারের রোধের উষ্ণতা সহগ বা গুণাঙ্ক যেটা আলফা এর মান, সেটা দেওয়া আছে, তাই না? এই যে আলফা এর মানটা কিন্তু দেওয়া আছে। এখন বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক রোধ, সেই মানটাও দেওয়া আছে এই যে এখানে। এরপর বলছে 100 ডিগ্রি তাপমাত্রায় তারটির উপাদানের আপেক্ষিক রোধ কত হবে, এইটা বের করতে হবে। নাইস, 100 ডিগ্রি তাপমাত্রায় আপেক্ষিক রোধের মানটা কত হবে সেটা বের করবা। ঠিক আছে, তাহলে আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিই যে আপেক্ষিক রোধের মানটা কি হয়, রো থিটা ইকুয়াল টু হয় কি, রো নট ইন্টু 1 + আলফা ইন্টু টি। শেষ, বা আলফা ইন্টু থিটা, এইভাবে বলতে পারো। রো থিটা ইকুয়াল টু রো নট ইন্টু 1 + আলফা ইন্টু থিটা, এইভাবেই বের করা যাবে। ওকে, ও আচ্ছা, অলরেডি একজন অ্যান্সার করেও ফেলছো। নাইস, আমি লেখার আগে অ্যান্সার করে ফেলছে, কত ভালো। হুম, ঠিক আছে, তাহলে এটা করে ফেলতে পারবা, এটা কঠিন কিছু না বা কঠিন ম্যাথ না। এরপরে আসি আমরা, ভাইয়া ক্লাস আর কতক্ষণ আছে? 7:30টায় শেষ না? হ্যাঁ, আচ্ছা, এখন আধা ঘন্টা আছে, অনেক সময়। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা জিনিস শুরু করি, সেটা হলো তড়িৎ বর্তনী। তাহলে তড়িৎ বর্তনী জিনিসটা কি? তো এতক্ষণ আমরা অনেক কিছু পড়ে আসছি, ওহমের সূত্র পড়ে আসছি আগের ক্লাসে, তাই না? রাতুল ভাই এটা পড়াইছেন। তারপরে আজকে আমরা রেজিস্ট্যান্স বা রোধ জিনিসটা শিখলাম। আহ রো নট কেন নিছি? হ্যাঁ, ওটা চাইলে তুমি রো নিতে পারো। এই রো নট নিছি হলো তোমার 0 ডিগ্রি তাপমাত্রা বোঝানোর জন্য। এই যে রো নট লিখলাম হলো তোমার 0 ডিগ্রি টেম্পারেচার বোঝানোর জন্য। এই যে এখানে কি বলছে দেখো, 0 ডিগ্রি তাপমাত্রায় আপেক্ষিক রোধের মানটা দেওয়া আছে না, সেইটা বোঝানোর জন্য রো নটটা লিখলাম। ঠিক আছে, এইটুকুই। এখানে তেমন কোনো ঝামেলা নেই, বা এখানে তেমন কোনো পার্থক্য নেই। রো নট বলতে আমি 0 ডিগ্রি টেম্পারেচার বুঝাইছি। এখন তুমি এখানে যদি রো দ্বারা 0 ডিগ্রি বোঝাও, বুঝাইতে পারো, কোনো সমস্যা নেই। অথবা তুমি এখানে পি কিউ আর দ্বারাও বুঝিয়ে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা দিলেই হবে। এই নোটেশনটা আসলে খুব একটা ম্যাটার না, বাট অনেক সময় ম্যাটার। তোমাকে পরীক্ষার খাতায় অনেক সময় বলে দেয় যে প্রচলিত নোটেশন ইউজ করতে হবে।
ঠিক আছে, আমাদের বুয়েটের অ্যাডমিশন না, আমাদের বুয়েটের যখন টার্ম ফাইনাল দিতে চাই তখন আসলে এইভাবে লিখে দেয়। ওই সময় প্রশ্নের উপরেই লেখা থাকে বা প্রশ্নের মাঝে লেখা থাকে যে নোটেশন গুলো সব হলো প্রচলিত নোটেশন। মানে প্রচলিত ছাড়া তো তুমি আসলে বুঝবে না, বা তুমি যদি একটা নতুন নোটেশন দিয়ে দাও তখন আসলে এটা বোঝা যাবে না। যেমন ধরো আমি বেগকে টি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে, আমার বেগকে আমি যদি টি দ্বারা প্রকাশ করি তাহলে কি আসলে এটা হবে? দেখবো যে মাঝখানে গিয়ে আর বুঝতেছো না, কিছু নিজেই ফর্মুলা বুঝতেছো না, তাই না? তো এই কারণে প্রচলিত নোটেশন গুলো আসলে ইউজ করতে হয়। এই কারণে বেগকে কেউ আমরা টি দ্বারা প্রকাশ করি না। আবার ধরো টাইমকে আমরা কেউ কিন্তু থিটা দ্বারা কি বলে, টাইমকে কিন্তু আমরা এস দ্বারা প্রকাশ করি না, তাই না? টাইমকে কিন্তু আমরা নর্মালি টি দ্বারাই প্রকাশ করি, বা টাইমকে কেউ কি ডি দ্বারা প্রকাশ করে করে না, তাই তো? বা এটা প্রচলিত নিয়ম না। বাট তুমি চাইলে এগুলো করতে পারো, এগুলো কিন্তু ভুল না। তুমি একভাবে করলে কিন্তু এটা সঠিক হইতেছে, কিন্তু প্রচলিত নিয়মে আরেকজনে হয়তো এটা বুঝবে না। এই কারণে আমরা সবাই প্রচলিত নিয়মে একই রকম ভাবে যেন করতে পারি, বা পৃথিবীর সবাই যেন বুঝতে পারে যে আসলে এটা কি লিখছে, ঠিক আছে? এই কারণে আসলে প্রচলিত জিনিসগুলো আমরা ইউজ করি সব সময়। ঠিক আছে, এরপরে কি আছে দেখো। তড়িৎ বর্তনীতে আসলে কি কি থাকে যেটা অলরেডি বলে আসছি। তো তড়িৎ বর্তনীতে আমাদের একটা কোষ থাকবে, ব্যাটারি থাকবে। কোষ জিনিসটা কি? অনেকগুলো কোষ মিলে হলো তোমার একটা ব্যাটারি হয়, ঠিক আছে? এগুলোর পড়ানোর তেমন কিছু নাই। এরপরে সংযোগ তার বা সংযোগ যুক্ত তার, একটা সংযোগহীন তার, এগুলো অনেক সময় আবার এমসিকিউ তে চলে আসে, যদিও এই এমসিকিউ গুলো আসলে কেন দেয় জানি না। তোমার এই যে এই সিম্বল গুলো অনেক সময় দিয়ে দেয় যে এই সিম্বলটা দ্বারা কি বোঝায়। দেখো তুমি অনেক সময় বোর্ড কোশ্চেনেও এরকম চলে আসছে যে এই যে সিম্বলটা, এই সিম্বলটা দ্বারা কি বোঝায়, ঠিক আছে? তো এটা হলো সংযোগহীন তার, যে একটা তারের উপর থেকে আরেকটা তার গেছে কিন্তু কোনো সংযোগ নাই, বাট এই যে এইখানে কিন্তু কানেকশন আছে। এখানে এই যে এই দুইটা তারের মধ্যে কানেকশন আছে, ঠিক আছে, বাট এইখানে কিন্তু কোনো কানেকশন নাই, এটা বোঝায়। তারপরে এই যে এগুলো হলো সুইচ, এগুলো হলো রোধ। রোধকে দুইটা জিনিস দ্বারা প্রকাশ করা যায়, একটা বক্স দিয়েও তুমি বোঝাইতে পারো, আরেকটা হলো তুমি এই যে কাটা 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 ঢেউ 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 দিতে পারো। তো ঢেউয়ের মধ্যে যদি একটা পরিবর্তনশীল চিহ্ন থাকে, এই যে অনেক সময় হয় না যে হার্টের মধ্যে থেকে একটা তীর চলে যায়, তো এই যে রোধের মধ্যে থেকে যদি একটা তীর চলে যায় তখন কি হয়, তখন এটা তোমার হয় পরিবর্তনশীল রোধ। বুঝতে পারছো? ওই যে হৃদয়ে তীর বিদ্ধ হয়ে গেল সেরকম আর কি, রোধের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেল। হঠাৎ ফিজিক্সটা তো বাংলা শুনলাম। ঠিক আছে না ভাই? জিম ভাই হলো এখানে নাড়া দিয়ে উঠছে, বুঝছো? যখনই শুনছে যে হৃদয়ে তীর বিদ্ধ হয়ে গেল, জিম ভাই নাড়া দিয়ে উঠছে যে কি হলো ব্যাপারটা। ভাইয়েরও মনে হয় এরকম হয় তাহলে মাঝে মাঝে। সত্য ভাই? আচ্ছা ঠিক আছে, আমরা এদিকে না যাই। তারপরে গ্যালভানোমিটারকে আমরা জি দ্বারা, অ্যামিটারকে এ দ্বারা, ভোল্টমিটারকে ভি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এগুলো হলো প্রচলিত নিয়ম। এরপরে আরেকটা জিনিস আছে, আবেশীয় কুণ্ডলী, যেটা এটাকে অনেক সময় আমরা তোমার এল দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো একটা হলো রেজিস্ট্যান্স আর একটা হলো ইন্ডাক্টর। তো ইন্ডাক্টর যদি থাকে, ইন্ডাক্টর কিন্তু আমাদের সিলেবাসে নাই। তোমরা যদি কেউ ইলেকট্রিক্যাল পড়ো বা অন্য যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ো, তখন দেখবা তোমাদের একটা ত্রিপলি কোর্স থাকে। ত্রিপলি কোর্সের মধ্যে তুমি যখন পড়াশোনা করতে ঢুকবা তখনই দেখবা যে রেজিস্ট্যান্সের সাথে আরেকটা জিনিস আসে। আমরা কিন্তু এখন সবগুলাই কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে হিসাব নিকাশ করি, তাই না? তখন দেখবা এটার সাথে আরো একটা জিনিস আসতেছে, সেটা হলো ইন্ডাক্টর। ওকে, তারপরে আরো একটা জিনিস আসতেছে, সেটা হলো ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স অলরেডি তোমরা পড়ে আসছো স্থির দড়িতে। তো যে ইন্ডাক্টরের সাথে আরো একটা জিনিস থাকবে ক্যাপাসিটেন্স। এই তিনটা দ্বারাই তোমার মোটামুটি সবকিছুকে ডিজাইন করে বা সবকিছু বানানো যায় আর কি, ঠিক আছে? তাহলে এই যে তিনটা জিনিস দ্বারাই তোমার সবকিছু ডিজাইন করে। একটা হলো রোধ, বা রোধের সাথে আর তোমার এখানে হলো এল আর এখানে হলো সি, ঠিক আছে? তো এই সার্কিট গুলাকে মেনলি হলো তোমার আর এল সি সার্কিট বলে। আর এল সি, এই যে রোধ থাকবে, ইন্ডাক্টর থাকবে, সাথে হলো তোমার সি বা ক্যাপাসিটেন্স থাকবে। তাহলে আর এল সি সার্কিট বলতে আমরা এই ধরনের সার্কিট গুলোকে বুঝি। বাট আমাদের সিলেবাসে বা ইন্টারের সিলেবাসে যে সার্কিট গুলো আছে সেগুলো শুধুমাত্র আর আর সি, ঠিক আছে? রেজিস্ট্যান্স আছে আর ক্যাপাসিটেন্স আছে, তাও তোমাদের দুইটা একত্রে মিক্স করে দেওয়া নেই। দেখবা যে একটা বুয়েটের কোশ্চেন আসছিল কিন্তু সেখানে তোমার ওই যে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স তারপরে ব্যাটারি, তার সাথে আবার তোমার কিন্তু ক্যাপাসিটেন্সও দেওয়া ছিল, তাই না? ক্যাপাসিটেন্সও দেওয়া ছিল। ওইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা আরসি সার্কিট। ওকে, বাট আমরা যতটুকু সলভ করি সেগুলো সব হলো আর সার্কিট বলতে পারো, বা রেজিস্ট্যান্স বা রেজিস্টিভ সার্কিট, বা শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে আর ব্যাটারি থাকে, এইটুকুই। এখন আসি আমরা একটা তড়িৎ কোষ জিনিসটা কি। তড়িৎ কোষের মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে, সেটা থেকে আমরা কি করি, তড়িৎ শক্তিতে কনভার্ট করি, তাই না? রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে কনভার্ট করে, সেটা হলো একটা তড়িৎ কোষ। এখন বিভিন্ন ধরনের তড়িৎ কোষ আছে, যেমন তোমার ধরো লেড অ্যাসিড ব্যাটারি আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, তাই না? এরকম আরো অনেক ধরনের ব্যাটারি আছে। ওকে, এরপরে দেখি আমাদের কি আছে তড়িৎ কোষের। আবার তড়িৎ চালক বল জিনিসটা কি? ঠিক আছে, তড়িৎ কোষ গেল, তড়িৎ চালক বল। তো তড়িৎ চালক বলটা হলো একক ধনাত্মক চার্জকে বর্তনীর কোনো এক বিন্দু থেকে শুরু করে
সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে ফেরত আনতে তড়িৎ কোষ দ্বারা সম্পন্ন যে কৃত কাজ, সেটাকে আমরা বলি কি, ওই বর্তনীর তড়িৎচালক যে বল সেইটা। ধরো এই একটা আমরা বর্তনী নিলাম, বর্তনী বলতে একটা ব্যাটারি ছিল, একটা ধরো রেজিস্ট্যান্স আছে, এরকম একটা কিছু এইখানে আবার নিয়ে আসলাম। তাহলে এইখান থেকে একটা একক ধনাত্মক চার্জ আমরা যদি এই বর্তনীটাকে ঘোরায় 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 আবার এইখানে নিয়ে আসতে পারি, তাহলে যতটুকু কাজ করতে হবে, ওই যে যে বিন্দু থেকে শুরু করছিলাম আবার ওই বিন্দুতে নিয়ে আসতে আমাদের যতটুকু সম্পন্ন করতে হয়েছে কাজ, বা যতটুকু কাজ বা যতটুকু শক্তি ব্যয়িত হয়েছে, ওই শক্তিটাকে আমরা কি বলি, ওই বর্তনীর তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি। ওকে, এটাকে আমরা নর্মালি ই দ্বারা প্রকাশ করি, তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি। ওকে, এখন আসি আমরা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। তো তোমার একটা ব্যাটারির মধ্যে কি থাকে, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে। আজকে আমাদের একটা এক্সপেরিমেন্ট করে দেখানোর, দেখলে বেশি ভালো হইতো। হ্যাঁ, ওইটাকে অনেক সময় ইএমএফ বলা হয়, একই কথা। ওকে, আচ্ছা, কমুটেটর কি? কমুটেটর হলো আবার মোটরের ক্ষেত্রে, ওই যে মোটর যখন পড়াবো তখন আসবে এগুলা, এই ক্লাসে আসলে জিজ্ঞেস করে লাভ নেই। তারপরে বলি যে কমুটেটর হলো মোটরের মাথায় দেখবা যে তোমার মানে স্লিপ রিং আছে, তো এখন বলবো ভাই আবার স্লিপ রিং জিনিসটা কি, ঠিক আছে। তো এগুলো আসলে এখন বলে লাভ নাই। হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছা। তো কম্পিউটার পড়াইতে হলে তোমার স্লিপ রিং লাগবে, আবার জিজ্ঞেস করবো ভাই স্লিপ রিং কি, ঠিক আছে। আবার মোটরের অনেকগুলো পার্টস আছে, এগুলো আমরা যখন মোটর পড়বো একটু পরে জানবা, ঠিক আছে, আস্তে আস্তে জানি, আমরা সবগুলোই জানবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, ইএমএফ মানে হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, তাহলে এইখানে আমরা দেখি এই একটা বর্তনী ছিল, এই বর্তনীটার এই যে একটা ব্যাটারি ছিল বা একটা তড়িৎ কোষ ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল বা আর, ঠিক আছে। এখন যদি আমরা এই রেজিস্ট্যান্সের দুই পাশে বা এই রেজিস্ট্যান্সের দুই পাশের যে তড়িৎ বা বিভব পার্থক্যটা, ঠিক আছে, তড়িৎ বিভব পার্থক্যটা বা বিভব পার্থক্যটা কত, ভি, সেই ভি এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আসলে কিভাবে বের করব? সেটা বের করার জন্য আমাদের যে জিনিসটা সেটা হলো কি, এই যে দেখো এখানে যদি তড়িৎ প্রবাহ আই হয়, তাহলে ভি ইকুয়াল টু কি জানি আমরা, ভি ইকুয়াল টু আই ইন্টু আর, এইভাবে বলতে পারি, তাই না, ভি ইকুয়াল টু আই আর, তাই তো। এইটার জন্য এইটার জন্য ভি ইকুয়াল টু কি হবে, আই ইন্টু আর হবে। এইটুকু ব্যাপার বুঝি কিনা বলো, ভি ইকুয়াল টু কি হবে, আই ইন্টু আর হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভি আর ই এর মানটা অ্যাকচুয়ালি সমান, এই ক্ষেত্রে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, তখন কি হলো, আমার তড়িৎচালক বলটাই তোমার কি হলো, ওইখানের বিভব পার্থক্য বা বিভবে রূপান্তরিত হলো বা বিভব হয়ে যাবে। ওকে, তাহলে এখন যদি আমরা দ্বিতীয় সার্কিটটায় আসি, এইখানে কি হয়েছে দেখো, এইখানে আমাদের টোটাল আই এর মানটা কি হবে বলো, এখানে আমাদের আই এর মানটা কি হবে, এই ক্ষেত্রে দুই নাম্বার ক্ষেত্রে, এটা গেল কেস ওয়ান। ওকে, এটাকে ওয়ান দ্বারা প্রকাশ করলাম, এটা হলো সার্কিট ওয়ান, এটা হলো সার্কিট টু। এখন আমরা দুই নাম্বার কেসটা লিখবো। তাহলে দুই নাম্বার কেসে আমার আই এর মানটা কি হয়েছে বলো তো, আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু হয়েছে আমার ব্যাটারিটার ব্যাটারিটার তড়িৎচালক বল কত, ই। তাহলে ব্যাটারিটার তড়িৎচালক বল হলো ই, এবং টোটাল রেজিস্ট্যান্স কত এই বর্তনীতে, দুইটা ওহম বা দুইটা রোধ পাইছে না, একটা হলো যে ক্যাপিটাল আর আর একটা হলো কি স্মল আর, তাই না। তাহলে আমাদের তড়িৎ পরিবহন বা আই এর মানটা কি হবে, আই এর মানটা হবে ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এই ব্যাপারটাকে বুঝি কিনা, তাই তো। তাহলে আই ইকুয়াল টু কি হবে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখন আমরা একটা কাজ করি, সেই কাজটা হলো আমরা যদি এই বিভব পার্থক্যটা বা এই বিভবটা বের করতে চাই, তাহলে ওইখানে বিভবটা কত হবে, ওই ক্ষেত্রে দেখো বিভবের মানটা কিন্তু ওই আগেরটার মতোই সেম, এই যে এই রেজিস্ট্যান্সটার মধ্যে থেকে যতটুকু কারেন্ট গেছে তার সাথে ওইটা যদি আমরা গুণ করি, তাহলে কি পাবো, দুই পাশের বিভবটা পাবো, তাই না। তাহলে ওই ক্ষেত্রেও ভি এর মানটা কত আসতেছে, ভি ইকুয়াল টু আই ইন্টু আর আসতেছে। এই ব্যাপারটাকে বুঝি কিনা বলো। তাহলে এই ক্ষেত্রে ভি ইকুয়াল টু আই ইন্টু আর আসছে, বাট এইখানে ই এর মানটা কত, দেখো ই এর মানটা কিন্তু ভিন্ন, ই ইকুয়াল টু কত আসে দেখো, ই ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস স্মল আর, এরকম চলে আসলো, তাই না। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কত চলে আসে, ক্যাপিটাল আই আর প্লাস হলো আই ইন্টু স্মল আর। ওকে, এটা হলো যখন আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে তখন। এখন দেখো এখানে আমরা কি বলতে পারি, আই আর সেটাকে আমরা কি বলতে পারি, ভি বলতে পারি, বা বিভব পার্থক্য বলতে পারি, বা বিভব বলতে পারি। তাহলে ওই বিন্দুতে বিভব প্লাস হলো কি, তোমার ওই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য যতটুকু ভোল্টেজের ড্রপ হয়েছে সেইটা অ্যাকচুয়ালি যোগ করে দিলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম, টোটাল বিভব শক্তিটা পাইলাম, বা এই যে তড়িৎচালক বলটা পাইলাম। ওকে, এটুকু বুঝছি কিনা বলো। তাইলে তোমার এই ক্ষেত্রে
যে ক্ষেত্রে একটা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ আছে, সেই ক্ষেত্রে টোটাল যে তড়িৎচালক বলটা বা ইএমএফটা বা ইটা সেটা কি হলো, ওই বিভব ভি প্লাস আই আর, এই দুইটার যোগফল হলো। ওকে, ওকে, নাইস। হ্যাঁ, সিম্পল জিনিস, এটুকু সবাই বুঝবে আশা করি। ঠিক আছে, এরপরে দেখি আমরা এখন ছোটখাটো দু একটা ম্যাথ সলভ করি। তাহলে এই যে একটা ব্যাটারি নিলাম, একটা লাল ব্যাটারি 1.5 ভোল্টের, এটা সবার বাসাতেও আছে এই টাইপের ব্যাটারি গুলো, তাই না? রিমোটের ব্যাটারি বলতে পারো, 1.5 ভোল্টের হয় সাধারণত এইগুলা। তাহলে দেখো, এই ব্যাটারিটার দুই প্রান্তে আমরা যখন যুক্ত করছি তখন এটার ভোল্টেজ হয়েছে কত, 1.5 ভোল্ট। বাট যখন এইটার দুই প্রান্তে আমরা একটা রেজিস্ট্যান্স যোগ করে দিচ্ছি তখন ভোল্টেজটা কত হয়েছে, তখন ভোল্টেজটা হয়েছে 1.2 ভোল্ট। এখন আমাকে বলা হয়েছে যে রোধের বা কোষের অভ্যন্তরীণ রোধের মানটা কত। কোষের অভ্যন্তরীণ রোধের মানটা কত, তাইলে আমাকে কি বের করতে হবে, আমাদের ওই যে স্মল আরটা ছিল সেটা বের করতে হবে, তাই না? তাই তো। না, তড়িৎ বর্তনীর ছকটা নোট করার তেমন একটা দরকার নাই। একজনে বলতেছে যে এই ছকটা আসলে নোট করবা কিনা, এটা নোট করার আসলে তেমন কিছু নাই, জাস্ট সিম্বল গুলো একটু চিনাই দিলাম একবার, এটা নোট করার দরকার নাই, ঠিক আছে? বাট যারা মেডিকেলে পড়ো তারা সতর্ক থাকো, কারণ মেডিকেলে মেডিকেলে যারা পড়তে চাও তারা সতর্ক থাকো, বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাইলে সতর্ক থাকো, ঠিক আছে? তারা নোট করতে পারে, কোনো সমস্যা নেই। বাট বাকিদের নোট করার দরকার নাই, মনে রাখলেই চলবে, কারণ মেডিকেলে ওইগুলাও চলে আসে, বুঝতে পারছো? ভাই আসলেই এগুলা এখানে একটা যন্ত্র দিয়ে লিখছে, এটার পাশে এ লিখছে, বলে দিল এটার নাম কি, অ্যামিটার। এ লিখে দিছে, ভাই এটা তো অ্যামিটারই হবে, এটা আবার বলার কি আছে? না, জি লিখলে গ্যালভানোমিটার হবে, ভি লিখলে ভোল্ট মিটার হবে, এটা তো আর বোঝানোর তেমন কিছু নাই, তাই না? তারপরে এই যে কমুটেটর আছে, কমুটেটর এগুলো লাগবে না, পরে লাগবে আর কি। ঠিক আছে, আর এখানে আছে ধারক, তো এই চিহ্নটা আসলে বোঝানোর কি আছে বলো? এটা তুমি পরীক্ষার খাতায় পারছো, এটা যারা তোমার মেধা যাচাই হয়েছে, হয় নাই আসলে, তো এগুলো আসলে মেডিকেলে আসে। ভাই মেডিকেলে চান্স পাই আসছি, বুঝছেন, এজন্য বলতেছি। ঠিক আছে, তো মেডিকেলের আসলে পরীক্ষা পরীক্ষা না, এটা সত্য। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হলো পরীক্ষা, কারণ তোমার 3 ঘন্টা মেধা যাচাই হয়, খাতায় লেখা তারপরে দিয়ে আসতে হয়। ঠিক আছে, যাকে এই যুদ্ধে আমরা না যাই, আবার এগুলো ফাঁস করে দিও না, তাহলে কিন্তু আবার যুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা পড়ায় ফেরত ফেরত আসি। তো এখানে দেখো, এই যে ভোল্টটা ছিল তখন কি হয়েছে, তখন আমরা কোনো রেজিস্ট্যান্স যোগ করি নাই, তাহলে তখন এইটার ভোল্ট পাইছি আমরা 1.5 ভোল্ট, তার মানে এখানে যে তোমার তড়িৎচালক যে শক্তিটা সেইটাই হলো কত, 1.5 ভোল্ট। ওকে, অর্থাৎ ইএমএফ এর যে মানটা সেটাই হলো 1.5 ভোল্ট। বাট যখন আমরা একটা রেজিস্ট্যান্স যোগ করছি বাইরে ক্যাপিটাল আর হিসাবে, আর এর মানটা কত, 10 10 ওহম, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের স্মল আর এর মানটা বের করতে হবে, তাহলে তখন ভোল্টের মানটা কত হয়েছে, 1.2। তাহলে এই ক্ষেত্রে বিভবের মানটা কত, বিভব হয়েছে আমার 1.2 ভোল্ট। ওকে, তাইলে আমরা একটা ফর্মুলা একটু আগে দেখে আসছি, দেখো এই যে কিরকম আসছিল, ই ইকুয়াল টু ভি প্লাস আই আর, এরকম। তাহলে ই ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ভি প্লাস আই ইন্টু স্মল আর। তাহলে এখানে আই এর মানটা কত দেখো, আই এর মানটা হলো তোমার এইখানে যে আই এর মানটা কত হবে, আই এর মানটা হলো আমার যতটুকু আই এর মানটা এই যে এখন 1.2 ভোল্ট দেখাইতেছে না, তাহলে এই যে এই ক্ষেত্রেই তো 1.2 ভোল্ট, দ্যাট মিনস হলো তোমার এই যে 10 ওহম আর 1.2 ভোল্ট। তাহলে আমার আই ইকুয়াল টু কত আসে, আই ইকুয়াল টু আসবে 1.2 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস আসে আমার 0.12 অ্যাম্পিয়ার, তাই না? 0.12 অ্যাম্পিয়ার, এটা চলে আসলো আই এর মান। তাহলে এখানে যদি আমি ভি এর মানটা বসাই দেই, আই এর মানটাও আমি জানি, তাহলে স্মল আর এর মানটা আমি বের করতে পারবো। তাহলে স্মল আর এর মানটা কত আসে, ই মাইনাস ভি ডিভাইডেড বাই আই, এটা চলে আসবে। তাহলে ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু আছে 1.5 মাইনাস কত আছে, ভি এর মান আছে 1.2 ডিভাইড বাই কত আসে, ডিভাইড বাই আই এর মানটা হয়েছে 0.12, 0.12। তাহলে এখানে কত চলে আসে, এখানে চলে আসে 0.3 উপরে ডিভাইড বাই 0.12। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত চলে আসে, ক্যালকুলেটর কি আছে এখানে, ভাগ করে দিলে সামথিং একটা কিছু চলে আসবে, ঠিক আছে? এটাই হলো উত্তর। তাহলে এত ওহম, এটা হলো কি আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান। ওকে,
সবাই মেডিকেলে পচাইতেছে ভাই। পাশের রুমে তার একটু জায়গা নিয়ে আসি যে ব্রো কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, পচানোর কিছু নাই, মানে পচাও বা না পচাও এটা আসলে কিছু হ্যাঁ। ব্যাপার না, আসলে মেধা নাই নাকি একটা পচানি দিয়ে পরে কয়ে পচাতে কিছু না। আচ্ছা 2.5 আসবে না, অলরেডি অ্যান্সার বলছে, নাইস। তাহলে 2.5 আমরা লিখে দিই এখানে, 2.5 ওহম, এটা চলে আসলো। ঠিক আছে, তাহলে এটাই হলো উত্তর। এরপরে দেখি আমরা পরবর্তীতে আরেকটা কি আছে। এখানে কি বলছে দেখো, কোন কোষের বিদ্যুৎ চালক বল 2 ভোল্ট, তার মানে বিদ্যুৎ চালক বলের মানটা কি ই, তাই না? তো এইরকম যদি কোশ্চেন আসে পরীক্ষার খাতায়, আসলে কি করবা, তোমাকে শুরুতেই আইডেন্টিফাই করতে হবে যে তোমার কোন ভেরিয়েবল গুলো দেওয়া আছে বা কোন চলক গুলো দেওয়া আছে। তো এই যে আমি শুরুতেই 2 ভোল্ট দেখলাম, এটা কি বিদ্যুৎ চালক বল ই লিখে ফেললাম। এইভাবে লিখে ফেললে কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে, সহজে আর কি ক্যালকুলেশন করতে পারবা, ম্যাথ করতে ইজি হবে। ঠিক আছে, এরপরে অভ্যন্তরীণ রোধ অর্থাৎ স্মল আর এর মানটা দেওয়া আছে কত, 0.5 ওহম। এরপরে বলছে 10 ওহম রোধের দুইটি তারকে সমান্তরালে সাজিয়ে 30 ওহম রোধের একটি তারের সাথে যুক্ত করা হলো। পরিশেষে তাদেরকে কোষের প্রান্তদ্বয়ের সাথে যুক্ত করা হলে 30 ওহম এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে, কোষের প্রান্তীয় বিভব নির্ণয় করো। তাইলে শুরুতেই দুইটা 10 ওহম রোধ নিলাম, এই একটা ওহম, এই একটা ওহম, 10 ওহম। ঠিক আছে, এটাও 10, এটাও 10। এর সাথে কি করলাম আমরা, 30 ওহমের একটা রোধ যুক্ত করে দিলাম। এরপরে বলছে এই দুইটাকে তোমরা একটা ব্যাটারির সাথে লাগাই দিলা, এই যে এইভাবে, তাহলে এইভাবে লাগাই দিলাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হলো, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সও আছে আর এটার তড়িৎ চালক বলটাও দেওয়া আছে বা বিদ্যুৎ চালক বলটাও দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখানে বের করতে বলছে যে এই 30 ওহমের মধ্যে থেকে কতটুকু কারেন্ট যাবে, সেই কারেন্টের মান অর্থাৎ আই এর মানটা বের করতে বলছে ফাইনালি। তাহলে আই ইকুয়াল টু আমরা কি জানি, আই ইকুয়াল টু আমাদের যে ফর্মুলাটা ছিল, আই ইকুয়াল টু ই ডিভাইড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এই বর্তনীতে ক্যাপিটাল আর এর মানটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স মিলে আমাদের রোধ হয় কত, এই দুইটা রেজিস্ট্যান্স মিলে আমাদের রোধ হবে 5 ভোল্ট, 5 ওহম। আমি এই দুইটাকে সরাইয়া একটা বানাই দিলাম। ঠিক আছে, এই যে রেডটা হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, 5 ওহম হয়ে যাবে। বুঝতে পারছি? এখানে কিন্তু তিনটা না, আবার ভাইবো না যে ভাই এখানে তিনটা আছে, আমি কাইটাই দেই, পাশে আরেকটা আইকা দেখাই। ঠিক আছে, তাহলে যে ওইটা মিলে যাবে, এখানে হয়ে যাবে 30, আর এখানে আরেকটা চলে আসবে, এটা হয়ে যাবে 5। তাহলে এই দুইটা মিলে কত হয়ে গেল, 5 আর 30 মিলে হয়ে যাবে তোমার 35, তাই না? তাহলে এই দুইটা মিলে হয়ে যাবে তোমার 35, 35। দ্যাট মিনস আমার এই সার্কিটটার টোটাল আর এর মান কত, টোটাল আর এর মান হলো 35 ওহম। ওকে, তাহলে 35 ওহম যদি হয়, তাহলে আমার ক্যাপিটাল ই এর মানটা দেওয়া ছিল, তাহলে ক্যাপিটাল ই এর মানটা কত, 2 ডিভাইডেড বাই আর এর মান হলো 35 প্লাস স্মল আর এর মান কত, 0.5। 0.5, তোমরা ঝটপট করে অ্যান্সারটা বলো যে অ্যান্সারটা কত আসবে। 0.056, তাই না? 0.056, তারপরে কত আসছে, 5633, এত অ্যাম্পিয়ার। তাহলে এটা হলো কিন্তু আমার কারেন্টের মান। এরপরে কি বলছে, কোষের প্রান্তীয় বিভব নির্ণয় করো। তাহলে কোষের প্রান্তীয় বিভব, তাহলে বিভবের মানটা কি হবে, মনে আছে বিভব ভি ইকুয়াল টু কি ছিল, ভি ইকুয়াল টু ছিল ই মাইনাস আই ইন্টু আর। এইটা, এই যে একটু আগে পেছনে আমরা যদি দেখি, এই যে এইখান থেকেই তুমি চাইলে দেখতে পারো, এই যে এইখান থেকেই কিন্তু চাইলে তুমি ভি এর মানটা বের করে নিতে পারো। এই যে ভি এর মানটা হলো কোষের প্রান্তীয় বিভব, তাই না? তাহলে কোষের প্রান্তীয় বিভব কি, ই মাইনাস আই আর। তাহলে ই এর সাথে ই এর মানটা কত ছিল, ই এর মানটা ছিল আমাদের 2 ভোল্ট, তাহলে 2 মাইনাস আই এর মানটা কত পাইলাম, 0.0533, 5633, 0.05633 ইন্টু আর এর মানটা কত, 0.5 নাকি, হ্যাঁ 0.5, 0.5। তাহলে এটাকে গুণ করো, কত আসে বলো, এটা কত আসে বলো। তাহলে কিন্তু আমরা ভোল্টেজের মানটা পেয়ে যাবো 1.9718, 1.9718, এত ভোল্ট। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের উত্তর। ব্যাপারটা বুঝছি কিনা বলো, কারো কোনো সমস্যা আছে কিনা ঝটপট করে বলো যে ভাই বুঝতে পারছি। ওকে, আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে বা কেমন লাগতে পারে তাইলে বলো। আমরা একটা ছোট্ট একটা পোল দিয়ে দিচ্ছি, একটু ঝটপট করে উত্তর দিয়ে দাও। আজকের ক্লাসটা কেমন লাগলো, প্লাস কেউ যদি এখনো না বুঝতে পারো তাইলে আবার একটু বলো যে ভাই কিভাবে বুঝতে পারবো বা কোনটা বোঝা নাই, তাইলে বলো, আমি বুঝাই দিচ্ছি আবার। ওকে, আচ্ছা প্রথম অংশটা বুঝো নাই তাই তো, তাহলে প্রথম অংশটা বুঝতে হলে আমাদের আবার একটু তুল্য রোধে যাইতে হবে, এটা হলো একটা ব্যাপার। তাহলে পুরোটা আগে শেষ করি, তারপরে আমরা তুল্য রোধে যাইতেছি, দেখাই দিচ্ছি, দাঁড়াও, স্ক্রিনে হয়তো অনেকে দেখতে পারবা না। ওকে,
ঠিক আছে। আচ্ছা, আর নতুন ওয়েব অ্যাপে তোমরা ক্লাস করতেছো না কেন? এইখানে দেখতেছি আমি কেউ কোনো সারা শব্দ দিতেছে না। নতুন ওয়েব অ্যাপেও তোমরা ক্লাস করতে পারো, ঠিক আছে? আস্তে আস্তে নতুন ওয়েব অ্যাপে আমাদের সবকিছু শিফট হয়ে যাবে, তখন দেখবা যে এই ওয়েব অ্যাপটা আর চলতেছে না। ওকে। হুম, পোলের সময় লেখাটা দেখা যায় না, তুমি চাইলে ওটা ক্রস করে দিতে পারো, নাকি এন্ড করে দিতে হয় ভাই? হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টরা হলো ক্রস করে দিতে পারবা, ঠিক আছে। হুম, তাহলে তুমি হলো ক্রস করে দিতে পারো, অথবা তাড়াতাড়ি হলো ঝটপট করে অ্যান্সার দিয়ে দিতে হবে এটা, তাহলেই শেষ। ঠিক আছে। আজকে শেষ? হ্যাঁ, নিউ ওয়েবেও যাইতে পারো। জি ভাই, আজকে? প্রায় শেষ। ভালো হয়েছে, তুই তো কম ক্লাস নিছিস, তাহলে তোরটুকু আমি নিতে না। আচ্ছা, নিউ ওয়েবে জয়েন করতে পারতেছো না একজন বলছো, তুমি তাইলে একটু পেজে ইনবক্স করো, ঠিক আছে? পেজে ইনবক্স করো, তাইলেই হবে, যে ভাই আমি ওয়েব অ্যাপে জয়েন করতে পারতেছি না। ওকে, ঠিক আছে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। নেটওয়ার্ক লোড হইতেছে, একটু ওয়েট করো। ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে কি হবে। এখানে শুরুতে আমাদের কি হলো, 35 ওহম কিভাবে চলে আসলো, তাই না? তাহলে এই যে টোটাল তিনটা রেজিস্ট্যান্স আছে, 10 ওহম 10 ওহম করে দুইটা রেজিস্ট্যান্স বলছে আমাদেরকে সমান্তরালে সাজাইয়া, তার সাথে 30 ওহম আমাদেরকে সিরিজে সাজাইতে বলছে, তাই না? তাহলে 10 ওহম 10 ওহম দুইটা সমান্তরালে সাজাইলাম, 30 ওহমকে আমরা সিরিজে সাজাই দিলাম। তাহলে এইটার টোটাল যে রেজিস্ট্যান্সটা বা তুল্য রোধটা, সেটার মান কত হবে সেটা বের করব। তাহলে এই দুইটা যে আমরা প্যারালালি সাজাইলাম বা সমান্তরালে সাজাইলাম, তার তুল্য রোধ কত হবে? 10 আর 10 মিলে এই যে 5 হবে, তাই না? প্যারালাল যদি করো দেখবা যে এই দুটার অর্ধেক হয়ে যাইতেছে 5। এর সাথে আমরা কি করলাম, 30 ওহম সেটাকে আমরা সিরিজে যুক্ত করলাম, তাহলে এই যে 30 আর 5 দুইটা যোগ করলে আমাদের কি হয়ে যায় ফাইনালি 35 ওহম চলে আসে। ওকে, 35 ওহম চলে আসে, বুঝতে পারছো? আচ্ছা, নিউ ওয়েব অ্যাপে ক্লাস করলে ক্লিক লাগলেই তোমার অফ হয়ে যায়, তাই না? এটা একটা বাজে ব্যাপার। ঠিক আছে, এটা আমি ভাইদেরকে জানাই দিতেছি যে এটা কিভাবে করে বা বন্ধ করা যায় কিনা। আচ্ছা, এখনো অ্যাড হইতে পারো নাই। ওকে, ফাইন, ঠিক আছে, প্রবলেম নেই। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পারছো। এর পরবর্তী ম্যাথটা দেখি, এইখানে কি বলছে। আচ্ছা, এই ম্যাথটা বাড়ির কাজ হিসাবে আমি রাখছিলাম, এটা তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো, ঠিক আছে? এই ম্যাথটাও বাড়ির কাজ, এটা আমি একটু বলে দিয়েছি কিভাবে করতে হবে। সিরিজে সংযুক্ত একটি অ্যামিটার ও একটি অজানা রোধ, দুইটি একই রকম 1.5 ভোল্ট ব্যাটারির দুই প্রান্তে সংযুক্ত আছে। তাইলে আমাদের এখানে দুইটা ব্যাটারি লাগাইছি, এই একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি। ওকে, এখন এইখানে একটা রেজিস্ট্যান্স লাগাই দিলাম, আর একটা হলো অ্যামিটার লাগাই দিলাম। এখানে হলো একটা অ্যামিটার, এই একটা রেজিস্ট্যান্স। ওকে, অজানা রোধ, এই এই হলো কাহিনী। তাহলে এখানে বলছে এটারও রেজিস্ট্যান্স কত, সরি, এটারও ভোল্টেজ হলো 1.5, এটারও ভোল্টেজ কত 1.5। এরপরে বলছে যখন ব্যাটারি দুইটি সিরিজে যুক্ত থাকে তখন অ্যামিটার 1 অ্যাম্পিয়ার রিডিং দেয়, মানে এইরকম যখন সাজানো ছিল সিরিজে, তখন কি হয়েছে, এইটার রিডিং 1 অ্যাম্পিয়ার দিছে, এই যে এইটার রিডিং কত দিছে, 1 অ্যাম্পিয়ার। আবার ব্যাটারি দুইটি যখন সমান্তরালে যুক্ত করা হয় তখন 0.6 অ্যাম্পিয়ার রিডিং প্রদর্শন করে। ব্যাটারির অভ্যন্তরীণ রোধের মানটা কত সেটা বের করতে হবে। তাহলে দ্বিতীয় কন্ডিশনটা কিরকম ছিল? দ্বিতীয় কন্ডিশনটা হয়েছে এই যে সেমই আছে, বাট তুমি ব্যাটারি দুইটাকে কি করছো, প্যারালালি সাজিয়ে দিছো। ওকে, এই যে একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারি কি আছে, প্যারালাল ভাবে আছে, এই যে প্যারালাল ভাবে আছে। তাহলে যদি এরকম ভাবে থাকে তখন তোমার কি হবে, তখন তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধের মানটা কত সেটা বের করতে বলছে। ওকে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তোমার কি হয়েছে, এই যে অ্যামিটারটা এটার পাঠ হয়েছে 0.6 অ্যাম্পিয়ার। ওকে, আর প্রথম ক্ষেত্রে কত হয়েছে, 1 অ্যাম্পিয়ার।
এইটুকু জাস্ট ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও তোমার কত 1.5 ভোল্ট, এই ক্ষেত্রে 1.5 ভোল্ট, বাট এটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, সেটাকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করে দিলাম, এটাকেও স্মল আর দ্বারা প্রকাশ করে দিলাম। এটারও একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে স্মল আর, এটারও একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে স্মল আর। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে এই যে স্মল আর এর যে ভ্যালুটা সেইটা বের করতে হবে। ওকে, এটা হোমওয়ার্ক। আচ্ছা, 30 ওহমের জন্য আই বের করতে বলছে তাই না? তাহলে টোটাল বর্তনীর জন্য যে কারেন্ট আর 30 ওহমের জন্য কারেন্ট একই আসলে। এই যে এই বর্তনী থেকে যে পরিমাণ কারেন্ট যাবে সেইটাই তো এই যে 30 ওহম থেকে যাবে, সেই কারেন্ট আইসা এখানে দুইটা ভাগ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে টোটাল যে কারেন্টটা সেই কারেন্টটাই কিন্তু তোমার 30 ওহমের মধ্যে থেকে গেছে। বুঝতে পারছো? এখানে কিন্তু আলাদা করে যাবে না কারেন্ট, কারণ 30 ওহমটা হলো কি আগে, বাট পরে থাকলেও একই কথা হইতো। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, বাট 10 ওহম 10 ওহমে এসে কি হয়েছে, দুইটা ভাগ হয়ে গেছে। বুঝতে পারছো? বাট এইখানে যদি আবার 10 10 না হয়ে 10 আর 5 হইতো, তখন কি হতো, তখন দুইটা অসমান তড়িৎ প্রবাহ দুইটার মধ্যে থেকে প্রবাহিত হইতো। বুঝছো 30 ওহমের কাহিনীটা? তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্ত শেষ। এরপরের ক্লাসটা হলো আগামী ক্লাসের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাসে কি কি আছে সেটা আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এখানে দেখো বিভবের পরিবর্তনটা কিভাবে হয় একটা রেজিস্ট্যান্সের সাথে, বা তোমার একটা বর্তনীতে বিভবটা কিরকম হতে পারে, সেইগুলো এখানে পড়ানো হবে ইনশাল্লাহ। তারপরে এই যে এই বর্তনীগুলোও কিন্তু সলভ করে দেওয়া হবে। এটা হলো তোমার একটা ক্লোজড সার্কিট আছে। তারপরে এই যে দেখো একটু জটিল বা ঝামেলাপূর্ণ মনে হইতাছে, বাট এখানেও কিন্তু এটা সলভ করা যাবে। এখানে আসলে তোমার এই যে বিভবের মানটা বের করতে হবে। ঠিক আছে, এটাও করা যাবে। তারপরে আরো কি আছে, তোমার এই যে কিছু ওপেন সার্কিট আছে। ওপেন সার্কিট কোথায়? হ্যাঁ, ওপেন সার্কিট এখানে দেওয়া হয় নাই। ঠিক আছে, তাহলে কিছু ক্লোজ সার্কিট ওপেন সার্কিট সেগুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখবো। তাহলে আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা বলো, অথবা কারো কোনো ফিডব্যাক আছে কিনা সেটাও আমাকে একটু বলো। আচ্ছা, প্যারালালি নিনে কমে কেন? তোমার রেজিস্ট্যান্সের কথা বলতেছো? এই যে আগেরটা, এই যে দুইটা প্যারালাল ছিল তখন ওই যে 5 হয়ে গেছে কেন? এই যে প্যারালাল নিলে কি হইতো, এই যে ধরো দুইটা রেজিস্ট্যান্স যদি আমরা নিই, এই একটা রেজিস্ট্যান্স এই একটা রেজিস্ট্যান্স, তাহলে কি হইতো, এই দুইটার যদি তুল্যরোধটা বের করি, এটারও ধরো আর এইটারও ধরো আর, তাহলে এটা দুইটার তুল্যরোধ কত হইতো? তুল্যরোধ যদি আর ইকুইভ্যালেন্ট হইতো তাহলে কি হইতো, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r প্লাস 1/r, এরকম হইতো তাই না? তাহলে ফাইনালি যদি আমরা এটাকে ক্যালকুলেশন করতাম তাহলে কত আসতো, আর হলো লসাগু আর প্লাস আর, দ্যাট মিনস আমার কত চলে আসে উপরে, সরি উপরে চলে আসে 2, 1+1, আর প্লাস আর হবে না, 1+1 হবে। আর উপরে হয় কত, 1+1, তাই না? তাহলে উপরে কত চলে আসে, 2/r চলে আসে। তাহলে যে আর ইকুইভ্যালেন্টের মান কত আসে, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু r/2। তাহলে যে দুইটা রেজিস্ট্যান্স ছিল এবং দুইটার মানই সমান ছিল, তাহলে তোমার তুল্যটা কত হয়, r/2 হয়ে যায়। এখানে আমাদের দুইটার মানই যদি ধরো 10 হইতো, এই যে দুইটার মানই ধরো 10 হইতো, তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্টটা কত হইতো, 10/2, দ্যাট মিনস 5 হইতো, তাই না? এরকম করলে কিন্তু কমে যায় রেজিস্ট্যান্স। অর্থাৎ যখন তুমি প্যারালাল করবা, প্যারালাল করলে কি হয়, রেজিস্ট্যান্সের মান সবচেয়ে ক্ষুদ্র যেটা থাকবে তার চেয়েও ক্ষুদ্র হয়ে যাবে। বুঝতে পারছো? ধরো আমি এটা করলাম, এখানে একটা 100 ওহমের রোধ যুক্ত করলাম, আর এটার সাথে একটা প্যারালালি রোধ যুক্ত করলাম ধরো 0.5। তাহলে তুমি আমাকে বলো ভাই, এই দুইটাকে যে আমরা প্যারালাল করছি, এই দুইটার তুল্য রোধ কত হবে বলো তো? আমি আন্দাজেই বলে দিতে পারি, সেটা হলো যে এই দুইটার তুল্য রোধ 0.5-এর চেয়েও ছোট হবে। তাহলে আমি একটু ক্যালকুলেশন করে দেখো এখানে কত আসে। একটা হলো কত, 1/100 প্লাস হলো 1/0.5, এটা করলে কত হয় বলো? 1/100 প্লাস হলো 1/0.5, এটা করলে কত হয় বলো, কত হয়? এই যে 1/100 করলে কত হবে, 0.01, 0.01 প্লাস 1/0.5, এটা করলে কত হয়? এটা করলে হয় 10/5, দ্যাট মিনস হলো 2, তাই না? তাহলে ফাইনালি কত চলে আসে, 2.01। তাহলে এইটা হলো আমার ওইটার ইনভার্স। তাহলে আমরা যদি এটাকে আবার ইনভার্স করে দিই তাহলে কত আসবে, 1/2.01, এরকম, তাই না? তাহলে এটাকে যদি তুমি মানটা বের করো তাহলে দেখবা যে 0.05-এর চেয়ে ছোট আসছে। কত আসে এটা বলো তো, 1/0.01, 0.49, এই যে 0.49, এরকম সামথিং কিছু একটা আসবে, 0.49। তাহলে এই যে দেখো এটা কি 0.5-এর চেয়েও ছোট আসছে না? তাইলে দেখো যখন আমরা প্যারালাল করি দুইটা রেজিস্ট্যান্সকে, তখন সবচেয়ে ছোট যে রোধটা থাকবে তার চেয়েও ছোট হবে কিন্তু আমাদের তুল্য রোধটা। বুঝতে পারছো? এই যে এখানে ছিল কত, 0.5, আমাদের তুল্য রোধ আসলো কত, 0.49।
ওকে, এখন এখানে দুইটা না থেকে যদি তিনটা থাকতো, ধরো এরকম একটার মান হলো 200, আরেকটার মান ধরো 300। ওকে, এই যে একটা 200 আর একটা 300 আর একটা ধরো 2, এই যে এটার তুল্যরোধ ধরো 2, তাইলে সরি তুল্যরোধ 2 না তো, এটা রেজিস্ট্যান্স 2, তাহলে একটা হলো 200, 300 আর একটা হলো 2। এই তিনটাকেও যদি তুমি প্যারালাল করো তাইলেও দেখবা যে 2 এর চেয়ে ছোট আসছে। হিসাব নিকাশ করে দেখো, ঠিক আছে, এটারও দেখবা যে 2 এর চেয়ে ছোট আসছে। ওকে, 4975, তাই না? এটা 4975 আসে, আরো কতটুকু আসে, 4975 এরকম আরো অনেকখানি লেখা যাবে, সমস্যা নাই। 1.967, এই যে এটাও বলে দিচ্ছে অলরেডি, এই দুইটার তুলনায় কত হবে, 1.967। তাহলে দেখো এখানে তুলনায় কত আসলো, 2 এর চেয়েও ছোট আসলো না? তাহলে সবচেয়ে ছোট যে রোধটা থাকবে তার চেয়েও ছোট আসবে আমাদের তুলরোধ। ওকে, হ্যাঁ রাতুল ভাইও ক্লাস নিবেন ইনশাল্লাহ। তো এটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা একটু বলো, তাহলে আমরা ক্লাসটা শেষ করব আর বেশিক্ষণ না ই করে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কারো কোনো ফিডব্যাক আছে কিনা তাইলে একটু জানাও, যে ভাইয়া এইভাবে ক্লাসটা নিতে পারেন, অথবা এইভাবে আমাদেরকে বললে আসলে ভালো হয়, অথবা এনিথিং, যে কোনো কোশ্চেন করতে পারো, বা যে কোনো জিজ্ঞাসা, বা পড়াশোনা রিলেটেড কোনো সাজেশন বা কিছু একটা যদি চাও তাহলেও বলতে পারো। সেই ভাই সেই, জিম ভাই হলো ভিলেন সেজে আসছে আর কি। এই যে রেজিস্ট্যান্স, আমাদের ক্লাসের মধ্যে বাধা দিবে, রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স চলে জনগণ, কি আসছে। অবস্থা? সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলবে, 8টা বাজে। এটা হলো আমাদের ক্লাসের রেজিস্ট্যান্স। ইয়েস ভাই ইয়েস। দেখা হবে। হ্যাঁ মাঝে মাঝে তোমাদের ক্লাস নিব, আমি হলো এখন অ্যাডমিশনের ক্লাস নিচ্ছি আর কি। তো আজকে তোমাদের এই ক্লাসটা নিলাম, এরপরে থেকে কিছু ক্লাস হয়তো নেওয়া হবে, রাতুল ভাইয়া কিছু নেবেন, আবার আমি তোমাদেরকে কিছু ক্লাস নিব ইনশাল্লাহ। একাডেমিক কামব্যাক করা সম্ভব কিনা, উম আচ্ছা একাডেমিক কামব্যাক করা কিভাবে সম্ভব সেটা জিজ্ঞেস করতেছে একজন, আচ্ছা এটা একটা ভালো কোশ্চেন। ঠিক আছে, আসলে তোমাদের এই জ্বালানোটা ভাল লাগে, ঠিক আছে, তোমরা যদি কোশ্চেন না করো তাহলে আসলে নিজেদেরই খারাপ লাগে, আচ্ছা আমি কাদেরকে পড়াচ্ছি বা ওই পাশে কেউ আসলে ক্লাস করতেছি কিনা সেটা আমাদেরকে সন্দেহ লাগে। ঠিক আছে, কারণ তোমরা সামনাসামনি তো বসে নাই, তো এটা আমাদের সন্দেহ লাগে যে তোমরা আসলে ক্লাস করতেছো কিনা। আরেকটা কোশ্চেন করছো যে একাডেমিক কামব্যাকটা আসলে কিভাবে সম্ভব। তো কেবল তো তোমরা 25 ব্যাচ, এরপরেই দেখবা যে তোমাদের প্রি টেস্ট চলে আসছে, এরপরে তোমাদের সেকেন্ড পেপার খুব দ্রুত চলে যাবে। ঠিক আছে, সেকেন্ড পেপারে দেখবা যে কলেজে খুব দ্রুত চলে যাচ্ছে, মানে অল্প কয়েক মাসের মধ্যে, 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে বা 3 মাস ম্যাক্সিমাম, 2-2.5 মাসের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। তো এর মধ্যে দেখবা যে তোমার সেকেন্ড পেপারের সিলেবাস শেষ করে দিতেছে কলেজে, বাট তোমার দেখবা যে সিলেবাস অর্ধেক শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এই কারণে তোমার বাসায় কিন্তু আগে আগেই পড়ে রাখতে হবে। ধরো আমরা যতটুকু পড়াচ্ছি আমরা আসলে মোটামুটি আগেই পড়াচ্ছি। ওকে, এবং তোমার সিলেবাসটা মোটামুটি আগেই শেষ হয়ে যাবে। অ্যাটলিস্ট তোমার যখন সিলেবাসটা শেষ করা দরকার, হয়তো টেস্ট পেপারের বা টেস্ট পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে, সব কলেজ না হলেও কিছু কিছু কলেজের টেস্ট পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে তোমার সিলেবাসটা। তো এর মধ্যে যদি তুমি সিলেবাসটা কভার করে ফেলতে পারো তাহলেই দেখবা কিন্তু তোমার সিলেবাস শেষ। তো একবার যদি সিলেবাস শেষ হয়ে যায় এরপরে তো তোমার জাস্ট রিভিশনের পালা, তুমি বারবার রিভিশন দিবা। এরপরে তোমার কোথায় ল্যাকিংস আছে, যে শুরুতে একটা কিছু তুমি বাদ রেখে গেছো বা শুরুর একটা জিনিস তুমি ভালোভাবে পড়ো নাই, তখন ওই জিনিসটাকে তুমি আবার ঝালাই করতে পারবা। ঠিক আছে, তো এইভাবে আসলে আসলে তোমার কামব্যাক করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কামব্যাক করার আরেকটা জিনিস হলো যে তুমি আসলে ভাই শুরু থেকে কিছু পড়ে আসো নাই। ঠিক আছে, এইভাবে বলতে পারো যে ভাই আমি তো শুরু থেকে কিছু পড়ি নাই, এখন তাইলে কিভাবে কামব্যাকটা করব। তাহলে আমার সাজেশন হলো যে ভাই এখনকার ক্লাসগুলো তুমি ভালোভাবে করো, এবং এখনকার ক্লাসের মধ্যে যদি তোমার রিলেটেড কিছু লাগে, সাপোজ ধরো এখন যদি আমি আমি তোমাকে বলবিদ্যা পড়াইতাম, তাহলে বলবিদ্যার ক্লাস করতে গেলে তোমাকে দেখতা যে তোমার গতির নলেজ লাগতেছে, তারপর ভেক্টরের নলেজ লাগতেছে, উপাংশের নলেজ লাগতেছে, তাই না? তাহলে তোমার এই যে ভেক্টর যদি তুমি না পারো তাহলে কিন্তু তুমি বলবিদ্যা পারবা না, সোজা কথা। ঠিক আছে, বা তুমি যদি গতিবিদ্যাটা ভালোভাবে না পারো তাহলে বলবিদ্যার অনেক জায়গাতে তোমার ঝামেলা বাজবে বা ঝামেলা লাগতে পারে। তাইলে তোমার আসলে কি করতে হবে, যখন তুমি বলবিদ্যাটা পড়বা তার আগে কিন্তু তোমার এই যে গতিবিদ্যা বা তোমার ভেক্টর এইগুলা কিন্তু আবার ঝালাই করতে হবে, এই হলো ব্যাপারটা। তো রিলেটেড টপিক যদি না থাকে তাহলে তুমি যেখানে ইচ্ছে সেখান থেকে শুরু করতে পারো, যেমন ধরো এই যে চলতরিতের যে চ্যাপ্টারটা, সেটা জানতে তোমার আসলে প্রিভিয়াস নলেজ লাগবে না খুব একটা, কারণ এইখানে তোমার অন্য কোনো চ্যাপ্টারের নলেজ খুব একটা লাগে না। ঠিক আছে, তুমি সরাসরি এসেই চলতরিতটা পড়তে পারবা। তো এইভাবে আসলে কামব্যাক করা ছাড়া আর কোনো উপায় নাই। আরেকটা জিনিস হলো যে তোমার আরেকটা জিনিস হলো যে তোমার আসলে ডেইলি পড়াশোনা করতে হবে। ইন্টারে আমি আসলে যে জিনিসটা করতাম, আমি একেবারে সিরিয়াসলি বলি, আমি ইন্টারে ফোন তেমন একটা ইউজ করি নাই।
মানে আমার একটা বাটন ফোন ছিল, আমি তো এনডিসি তে পড়তাম, তো কলেজে হলো আমাদের ফোন নিতে দিত না। আর আমি যে হোস্টেলে থাকতাম ওইখানে হলো শুধু একটা বাটন ফোন ইউজ করতাম। তো আমার জাস্ট ওই বাটন ফোনটা আমি পুরা 1.5 বছর 2 বছরের মতো ইউজ করছিলাম। তো আমি স্মার্টফোন ইউজ করতাম না, আমি অনলাইনে ক্লাসও দেখতাম না, আমি শুধু বই পড়তাম। সত্য কথা, ঠিক আছে। আমার অনেকগুলো বই ছিল। আমার ধরো ফার্স্ট ইয়ারে থাকতে আমার উদ্ভাসের কনসেপ্ট বুক ছিল, উদ্ভাসের তোমার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক ছিল, তারপরে আরো যতগুলো প্রকাশনীর বইগুলো আছে মোটামুটি সবগুলা বই আমার কাছে ছিল, ঠিক আছে। এবং একটা রাইটার না, মানে একটা সাবজেক্টেরই তোমার ধরো 2-3টা বই করে ছিল এরকম। যেমন ধরো তুমি কেমিস্ট্রির হাজারি স্যারের বই পড়তাম, তারপরে কবির স্যারের বই ছিল ওইটা পড়তাম, গুহ স্যারের বই ছিল ওইটা পড়তাম। আবার আমাদের কলেজের আরেকজন স্যার ছিল, স্যারের নাম কি ভুলে গেছি তো। উম আচ্ছা, এনডিসির আরেকটা স্যারের নাম কি? আচ্ছা যাই হোক, তো আমার 4টা না 5টা বই ছিল আর কি কেমিস্ট্রিতে। ফিজিক্সেও এরকম অনেকগুলো বই ছিল, কয়েকটা ইংলিশ রাইটারের বই ছিল, ঠিক আছে। তো এগুলো মোটামুটি পড়ার ট্রাই করতাম। তো তোমরা যেটা করবে আসলে বইয়ে খুব বেশিটা টাইম দাও, নিজে টাইম ওয়েস্ট না করে তুমি যদি নিজে ঘাটাঘাটি করে পড়ো, ঠিক আছে, তখন দেখবা যে আচ্ছা তুমি একটা জিনিস তুমি একদিন ধরে পারতেছো না, একটা প্রবলেম তুমি বুঝতেছো না যে কিভাবে, যদি তুমি একবার ওটা বুঝে যাও যে আচ্ছা এটা এইভাবে সলভ করছে, তখন দেখবা ওটা তুমি জীবনেও ভুলবা না। আমার ক্ষেত্রে এটা হয়েছে বেসিক্যালি। আমি এটা করতাম যে একটা প্রবলেম আমি যতক্ষণ পর্যন্ত না পারতাম ততক্ষণ পর্যন্ত আমি এটা ঘাটাঘাটি করতাম। ধরো 10 বার করে আমি লিখতাম যে আচ্ছা এই সূত্রটা না হলে এইটা হবে কিনা, এইটা হবে কিনা, এইটা হবে কিনা, এইভাবে করা যাবে কিনা, ওইভাবে করা যাবে কিনা, বিভিন্ন ভাবে লিখতাম। একটা প্রসেসে যদি মিলা যাইতো কোনোভাবে, তাহলে তো আমি বুঝে ফেলতাম যে আচ্ছা এইভাবেই করতে হবে। তখন কিন্তু আমি আর এই জিনিসটা ভুলতাম না। এবং ওই যে একবার বুঝে যাইতাম, ওইটাই কিন্তু আমার বেশি কাজে লাগতো অন্য একজন বোঝানোর চেয়ে। ধরো আমি তোমাকে একবার একটা জিনিস বোঝাই দিলাম, এটা তোমার না যতটুকু বেনিফিট করবে বা তোমাকে যতটুকু না সাহায্য করবে, তুমি যদি নিজে ব্যাপারটা বুঝতে পারো যে আচ্ছা এটার মিনিংটা কি। এই যে একজন আমাকে বললো যে ভাই এই প্রমাণটা আসছে কোত্থেকে, তাই না? তুমি যদি নিজে এটা বের করতে পারতা, তাহলে দেখো তুমি কিন্তু নিজেই মানে অনেক কিছু আসলে করে ফেলতে পারতা যে ভাই আচ্ছা এটা এইভাবে আসছে, এটা তো মানে দেওয়াই আছে, তাই না? এটা কোশ্চেনও করার কিছু নাই, এটা এইভাবে আসছে, তার মানে আমি বুঝে ফেলছি। তো যখন তুমি এটা নিজে নিজেই একটু পড়াশোনা করবা, একটু বেশি করে পড়াশোনা করবা, বা একটু টাইম দিবা বইয়ে, ঠিক আছে, একেবারে তোমার মেইন যে বইগুলো আছে সেগুলোতে যখন টাইম দিবা, তখন দেখবা যে তোমার এই যে ভেতরের জিনিসগুলো তুমি আসলে বুঝতে পারবা যে আচ্ছা এইটা এইভাবে হয়েছে, তাহলে এইটা এইভাবে হয়, এইটা এইভাবে করা যায়, এটাকে আরেকটু সহজে করা যায়। আবার এরকম হয়তো অনেক সময় যে দেখো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যদি তোমরা করে আসো, অনেকগুলো অনেক বড় বড় ক্যালকুলেশন আসে, তাই না? বাট আমি শেষ পর্যন্ত এরকম হয়েছে যে তোমার ধরো 10 লাইন বা 15 লাইন করতে হইতো একটা ম্যাথে, ওইটা দেখবা যে 4 লাইন 5 লাইন 6 লাইনের মধ্যে হয়ে গেছে। এরকম হইতো, ঠিক আছে, 5-6 লাইনের বেশি করা লাগতো না। মানে তুমি মাঝখান থেকে লাইন স্কিপ করে যেতে পারবা যে আচ্ছা পরের লাইনটা কি হবে, তুমি আসলে জানো বা বুঝতে পারো এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, ভাগ করছি, গুণ করছি, শেষ। তো এটা তো তুমি মুখে মুখে মাথায় মাথায় করে ফেলতে পারো, তাই না? তো এইভাবে যখন তুমি একটু টাইম নিয়ে করবা বা একটু ঘাটাঘাটি করবা, একটু বইয়ে সময় দিবা, তখন দেখবা যে তোমার আসলে আর কোনো সমস্যা থাকতেছে না। ওকে, তখন তোমার আন্ডারস্ট্যান্ডিং বেটার হবে, প্রবলেম সলভিং বেটার হবে, তোমার পড়াশোনাটা মজা লাগবে এবং তুমি তখন পড়তে আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে। এটা হলো সহজ কথা। ওকে, আচ্ছা আমি কোন ভার্সিটিতে আছি সেটা একজনে জিজ্ঞেস করছো। আমি বুয়েটে আছি, বুয়েটের ত্রিপলিতে। ঠিক আছে, আজকে আর পড়াশোনার কথা না বলি। আর বুয়েটে টপ করতে কি লাগে? বুয়েটে টপ করতে হলে তোমার এই ক্লাসগুলো ভালোভাবে দেখতে হবে, বইগুলো ভালো মতো পড়তে হবে, এটা হলো একেবারে সিম্পল কথা। মানে তোমার বইয়ে যত কিছু আছে সবকিছু পড়তে হবে এবং তোমাকে আগে থেকে একটু খালি জানতে হবে। বাট তোমার সবকিছু কিন্তু পরীক্ষায় আসবে না, এটাও আবার ট্রু, ঠিক আছে। তো বইটা টপ করতে হলে তোমাকে মোটামুটি সবকিছু আগে থেকে পড়তে হবে এবং এখন থেকেই তোমার বেটার আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করতে হবে। আচ্ছা, কখন কখন পড়তাম আমি? আমি আসলে তাও খুব বেশি পড়তাম না, বাট যেভাবে পড়তাম ওইটা বলছি। খুব বেশি টাইম ধরে যে পড়তাম ব্যাপারটা এরকম না। আমি হলো কলেজে যাইতাম সকালে, আমাদের ফার্স্ট ইয়ারে কলেজ ছিল সকাল 8টা থেকে। 8টা থেকে মেবি 12টা পর্যন্ত ক্লাস, 12টা না 1টা পর্যন্ত মেবি ক্লাস হইতো, 8টা থেকে 1টা পর্যন্ত। তো এরপরে আমি হোস্টেলে চলে আসতাম, হোস্টেলে চলে এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিতাম, ঘুম দিয়ে উঠে আবার পড়তে বসতাম, পড়তে বসে নামাজ টামাজ পড়ে আবার পড়তে বসতাম, এরকম। এরপর রাতে আবার তাড়াতাড়ি ঘুমাই যেতাম, তার মানে খুব আহামরি বেশি কিন্তু না, ঠিক আছে। আর মাঝে মাঝে হলো আমাদের প্র্যাকটিক্যাল লিখতে হতো এনডিসি তে। তো ওই প্র্যাকটিক্যাল লিখতে হলো একটু রাত জাগা লাগতো, ধরো 1টা 2টা পর্যন্ত রাত জাগতাম, এইটুকুই। এর বাইরে আসলে আর তেমন কিছু নেই, কারণ এর বাকি টাইমটুকু তোমার কলেজেই কাইটা যায়। যারা ধরো, যাদের কলেজে ধরো নিয়মিত ক্লাস হয় তাদের আসলে এইটুকুই টাইম চলে যায়। বাট যারা আসলে ক্লাস করো না, অনেকে আছে এরকম, সরকারি কলেজ যারা পড়ো বা ঢাকার বাইরের কলেজগুলোতে, তারা কিন্তু ক্লাস করার দরকার হয় না, যে ভাই আমাদের তো ক্লাস করার দরকার হয় না, তাহলে কি করবো? তুমি ঘুম থেকে উঠো, এরপরে উঠে পড়াশোনা করো, এরপর আবার একটু ব্রেক নাও, আবার একটু পড়াশোনা করো, বা তুমি যতক্ষণ টাইম পাও ততক্ষণ পড়ো। আমি আসলে এটা সাজেস্ট করি, ঠিক আছে। তুমি যতক্ষণ টাইম পাও
তার মানে এই না যে তুমি সারাদিন ঘোরাফেরা করবা, টয়টি করবা, ফোন টিপবা, তারপরে তুমি টাইম পাবা না, এরকম কিন্তু হওয়া মানে কখনোই না, ঠিক আছে? তো তোমার ম্যাক্সিমাম টাইমটা আপাতত তুমি পড়াশোনার পেছনে দাও, এইটুকুই। একদিনে কয়টা সাবজেক্ট পড়তাম? একদিনে কয়টা সাবজেক্ট পড়তাম এইটা আসলে আমার কোনো ফিক্সড করা ছিল না, মানে আমার আসলে ডেইলি রুটিন ছিল না, ঠিক আছে? সত্য কথা বলতে আমার আসলে ডেইলি রুটিন ছিল না। আমার যেদিন যেটা দরকার হইতো, ধরো কলেজে যেটুকু যেটুকু পড়াইতো হয়তো আমি ওইটুকু পড়তাম, অথবা আমাদের কলেজে কি হতো, কুইজ হইতো, ঠিক আছে? সপ্তাহে 2টা করে কুইজ হইতো, একটা মেবি সোমবার হইতো, আর একটা মঙ্গলবার বা বুধবার, সোম আর বুধবার, হ্যাঁ এরকমই হতো, সোম আর বুধবার হইতো, একদিন গ্যাপ দিয়ে মেবি, বা সোম আর বৃহস্পতিবার এরকম হইতো। তো ওই 2টা কুইজের আগে হলো পড়াশোনা করতাম। ধরো আজকে হলো আমার ফিজিক্স কুইজ, তো এর আগে হলো আমি ফিজিক্স পড়তাম শুধু, ওই দিনে আর কোনো সাবজেক্ট ধরতাম না। এর পরবর্তীতে ধরো আমার ম্যাথ কুইজ আছে, আমি শুধুমাত্র ম্যাথেই পড়তাম, অন্য কিছু ধরতাম না আর কি, এরকম যখন যেটা দরকার হতো ওইটুকুই পড়তাম, এরকম ভাবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের হলো অটোপাস ছিল, আমরা বোর্ডে পরীক্ষা দিইনি, বাট আমি ঢাকা বোর্ডে ছিলাম। এনডিসি তো ঢাকা বোর্ডে, ঢাকা বোর্ডেই পরীক্ষা দিতে হইতো, বাট আমাদের পরীক্ষা হয় নাই। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অন্য একটা ক্লাসে দেখা হবে। আর কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের গ্রুপে জিজ্ঞেস করতে পারো, অথবা ফেসবুকেও জিজ্ঞেস করতে পারো, সমস্যা নাই। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার প্রতি শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম সবাইকে।